আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু মাগফিরাত। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এই মুহূর্তে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে রয়েছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা যে টপিক্সের উপর কথা বলবো, এই টপিক্সটার নাম হচ্ছে সন্ধি, যেটি বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্ববহ একটি টপিক্স। এটাতে ছাত্রছাত্রীদের মোটামুটি এক ধরনের ভয় ভীতি কাজ করে। আর সেই টপিক্স বা সন্ধি এর উপরে আমরা কথা বলতে চেষ্টা করব। আসলে এই সন্ধি যদি একটু প্র্যাকটিস করেন বা একটু গতানুগতিক নিয়মের বাহিরে আপনারা একটু ধারণা নেন, তাহলে সহজে পারা সম্ভব। এটা কঠিন কিছু না, ভয় পাওয়ার কিছু না। আশা করছি আজকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মোটামুটি একটি সন্ধি থেকে ভয় ভীতি অন্তত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাবে ইনশাল্লাহ, চেষ্টা করতেছি। আচ্ছা, তো একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা এখনই শুরু করে দিব। আপনার আর যে যেখানে আছে আপনাদের ফ্রেন্ড বা যারা পরিচিত গ্রুপে, তাদেরকে কষ্ট করে একটু মেনশন করেন। আমাদের সবাই একসাথে ক্লাসটা করি আমরা। হ্যাঁ, একটু দ্রুত যুক্ত হয়ে যান। আমরা কমেন্ট অন করে নিই। হ্যাঁ, মারিয়া খান আপু ওয়ালাইকুম সালাম, হাতুমাত জোহরা আপু ওয়ালাইকুম সালাম, হ্যাঁ রজনী রোজ আপু ওয়ালাইকুম সালাম, সাফিয়া সুলতানা আপু ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপুরা, দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমার যে লেখা আছে এখানে এটা দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তোমরা। হ্যাঁ, একটু মেনশন করে দাও। আকৃতি দাস আপু, হ্যাঁ নাসিম আপুকে করো, হ্যাঁ নাজদিন আপু, আশা করছি ভালো আছো, পড়াশোনার ভিতরে থেকো। আচ্ছা, যারা পরিচিত আছে একটু দ্রুত মেনশন করে দাও, আমরা শুরু করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা শুরু করে দিচ্ছি মোটামুটি এখনই, সময় কালক্ষেপণ না করে। আচ্ছা, এই সন্ধির প্রারম্ভিক আলোচনা আমরা একটু করে নিই। প্রারম্ভিক আলোচনা, সন্ধির প্রারম্ভিক আলোচনা। আচ্ছা, এই যে আমি এখানে সন্ধির প্রারম্ভিক আলোচনা লিখলাম। এই টপিক্স থেকে সন্ধি বিষয়ে কিছু তথ্য আমরা শেয়ার করব, যেগুলো বেসিক তথ্য আর কি। এগুলা ততটুকু পরীক্ষায় গুরুত্ব নেই, তবে মাঝে মাঝে আসে এখান থেকে। আচ্ছা, কেউ যদি কারো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে, আমি যদি পড়তে না পারি তাহলে আপনি আবার কমেন্ট করবেন মাঝে মাঝে। আচ্ছা দেখি, আমরা এখানে জানি সন্ধি হচ্ছে সন্নিহিত মানে নিকটে, সন্নিহিত দুটি ধ্বনির মিলন। আর ধ্বনি অপশনে না থাকলে তাহলে দিবেন বর্ণের মিলন। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলা হয় কি? সন্ধি বলে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলা হয়? সন্ধি বলে। আর সন্নিহিত বা কাছাকাছি দুটি শব্দের মিলনকে কি বলা হয়? সমাস বলে। ওইটা আমরা জানি, সমাস এখনো পড়াইনি, তখন আমরা আলোচনা করব। দুটি শব্দের মিলনকে বলা হয় সমাস, দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। অবশ্য দুটির অর্থই কিন্তু মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ মিলন। আচ্ছা, এইখান থেকে এই প্রশ্নটা বেশিরভাগ সময় আসে। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ব্যাকরণের যে অংশে আলোচিত হয় সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? আমরা মোটামুটি জানি সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এটা মনে রাখবেন, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তাহলে ধ্বনিতত্ত্বে আমি একটি পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলাম, যেমন বানান, নত শতবিধান, নত শত, এইগুলোও কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, মূলত এই তিনটা থেকে প্রশ্ন আসে ধ্বনিতত্ত্বে আলোচনার বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে শাহিদা আপু, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে হবে না, কারণ এটা সমাস, মানে ওই বড় বড় শব্দগুলো শব্দতত্ত্বে আলোচনা করা হয়। আর ধ্বনি বা বর্ণ বা বানানগুলো শুধুমাত্র ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। আচ্ছা রাইট, রজনী আপু আগে বলেছে। ক্লাসের নোটিফিকেশন পাই না কেন? আচ্ছা লতা আপু, আসলে আমার মনে হয় ফ্রেন্ডে নেই, এই জন্য পাও না। তোমরা একটু আমাকে ইনবক্স করো, যারা নোটিফিকেশন পাও না, তাহলে আমরা করে দেবো, অ্যাকসেপ্ট করে দেবো। আচ্ছা,
তাহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন পদে সন্ধি হয় না? এটা কিন্তু অনেকে জানে না, বা অনেকেই জানে, আমার বিশ্বাস আমার কাছ থেকে হয়তো অনেকে জেনেছে। কোন পদে সন্ধি হয় না? প্রকৃতপক্ষে বাংলা কোন পদে সন্ধি হয় না? এটা হবে বাংলা কোন পদে সন্ধি হয় না? সন্ধি হয় না, দেখি কে কে বলছে। আচ্ছা, ধনী দত্ত, রাইট। সুমাইয়া আপু এসে গেছো। আচ্ছা, ফাতেমাতুজ জোহরা আপু, আচ্ছা গুড। আজকে ক্লাসটায় উপকৃত হবে আপু, আশা করছি, কারণ তুমি এখানে অব্যয় পথ লিখেছ। তো গ্রুপে আসি, পরে যাই। আচ্ছা রাইট। হাজারা বিনতে আপু, ক্রিয়া আজকে জানলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্রিয়াপদে কি হয় না? সন্ধি হয় না। কারণ প্রায় সব পদে কিন্তু সন্ধি হয়, জাস্ট ক্রিয়াপদে মাত্র 2টি শব্দ ছাড়া আর কোনো সন্ধি বাঙানো যায় না ক্রিয়াপদে। দেখিয়াছি, খাইয়াছি, করিয়াছি, কয়েকটি শব্দ আছে না, এগুলো ভাঙার প্রয়োজন নেই। সাধু শব্দ না, এগুলো তো সাধু শব্দ। আর বলেছি হচ্ছে তোমার বাংলা শব্দে, তাহলে সাধু শব্দ না। বাংলা কোন শব্দে সন্ধি হয় না? ক্রিয়াপদে যে 2টি পদে সন্ধি হয় ওই 2টাও আবার সাধু, এর জন্য ক্রিয়াপদেই সন্ধি হয় না। আচ্ছা, তাহলে আমি আশা করছি ধারণা হয়েছে কোন পদে সন্ধি হয় না, এটা হবে ক্রিয়াপদে সন্ধি হয় না। আচ্ছা, এখন যে প্রশ্নটা বলবো, সন্ধির প্রকৃতি প্রত্যয় কি? সন্ধি শব্দটা কিন্তু প্রকৃতি প্রত্যয় জাত। সন্ধির প্রকৃতি প্রত্যয় হচ্ছে, দেখেন আমরা যখন প্রকৃতি প্রত্যয় পড়াচ্ছিলাম নাকি না, পড়াইনি এখনো। সম একটি উপসর্গ, সংযোগ, তারপর সন্ধির লিখে ফেলছি, দন্ত নর জন্য ম লিখেছি, তারপর ধ আছে, ধাতু একা থাকে না কখনো, দা হয়, ধা, সংযোগ, দাযোগ, শেষে কি আছে? সন্ধি, রস্যি আছে। এই সন্ধির প্রকৃতি প্রত্যয় হচ্ছে সংযোগ, ধাযোগ, রস্যই, সন্ধি। আচ্ছা, তারপর আমরা দেখি সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ কি আমরা জানি, এটাও দেখা, দন্ত নর সাথে ম আছে, তা আমরা জানি নাসিক্য বর্ণ থাকলে কি হয়? নাসিক্য বর্ণ থাকলে ম হয়, সংযোগ ধি, এই হচ্ছে সন্ধি বিচ্ছেদ হচ্ছে সংযোগ ধি, সন্ধি। আচ্ছা, এটা প্রারম্ভিক আলোচনা করতেছি আমরা। যদি বলা হয় সন্ধির উদ্দেশ্য কতটি, মানে প্রধান উদ্দেশ্য, সন্ধির প্রধান উদ্দেশ্য কতটি? আমার এখানে ল্যাপটপে আসতেছে না, আমি মোবাইল দিয়ে দেখি। সন্ধির প্রধান উদ্দেশ্য কতটি আসতেছে, হ্যাঁ, এই তো লিখছে শাইলা, শারমিন আপু, রিমা আপু, সংযোগ, ধাযোগ, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, সংযোগ দি, সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে 2টি, গুড, থ্যাংক ইউ আপু। একসাথে উচ্চারণের সহজ প্রবণতা আর ধ্বনিগত মাধুর্য এবং উচ্চারণে সহজ প্রবণতা, এই 2টি হচ্ছে সন্ধির প্রধান 2টি উদ্দেশ্য। আচ্ছা, হ্যাঁ, 2টি। নাসির ভাই এসেছে আমাদের সাথে। আচ্ছা, তাহলে এইরকম প্রশ্ন যদি এরকম আসে, সন্ধি কোন ধরনের শব্দ? সন্ধি কোন ধরনের শব্দ? যে ধরনের শব্দ, এটা হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ। কারণ কি? কারণ সন্ধি তো হয় মূলত কি সংস্কৃত শব্দেই প্রধানত সন্ধি হয়, বাংলা পদে সন্ধি খুব কম হয়, এর জন্য সন্ধি হচ্ছে সংস্কৃত শব্দ। সুলতানা আপু, সাফিয়া আপু, হ্যাঁ, অনেকে আছে মাশাআল্লাহ আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, হাজারা আপু 2টি, রাইট। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি সন্ধি শব্দের অর্থটা লিখে দিই নিচে। সন্ধি শব্দের অর্থ কি? আমরা জানি সন্ধি শব্দের কয়েকটি অর্থ আছে। সন্ধি শব্দের অর্থ হচ্ছে, প্রধানত অর্থ কি? মিলন। কিসের মিলন? ধ্বনির মিলন। তারপর হচ্ছে চুক্তি, তারপর হচ্ছে ঐক্য, এই 3টি হচ্ছে সন্ধি শব্দের অর্থ।
সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, চুক্তি, ঐক্য। তাহলে সন্ধি শব্দের বিপরীত বলতে পারি আমরা, সন্ধি শব্দের বিপরীত অর্থ, বিপরীত হচ্ছে বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ বলে না, সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, তাসনিম সুমি আপু, মাশাল্লাহ, আজকে আপু এসেছে। হ্যাঁ, আপু 2টি উত্তর করেছে, মাশাল্লাহ। ধ্বনির মিলন, রাইট। আবার অপশনে যদি ধ্বনি না থাকে তাহলে কিন্তু বর্ণের মিলন হবে। ধ্বনি তো মনে করেন অনেক দেখা যায় না, বর্ণ কিন্তু দেখা যায়, অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। তো এইরকম একটা আমরা তথ্য দিয়ে দিই। তাহলে সন্ধিতে কয় ধরনের মিলন হয়, সন্ধিতে কত ধরনের মিলন হয়, নিচে আর লিখবো না, আমরা উপরে লিখি, তাহলে বোঝা যাবে সন্ধিতে কত ধরনের মিলন হয়। যেহেতু মিলনের কথা আসতেছে এখানে, এই তথ্যটা শুধু পাবেন আপনারা 8ম শ্রেণীর বইতে। সন্ধিতে মিলন হয়, সন্ধিতে কত ধরনের মিলন হয়? 4 ধরনের মিলন হয়, মনে রাখবেন। সন্ধিতে যেহেতু মিলন, তাই মিলনটা কত ধরনের হয়? 4 ধরনের মিলন হয়। হ্যাঁ, বিগ্রহ, গোট, বিগ্রহ হতে পারে, বিগ্রহ, বিচ্ছেদ, তো বিচ্ছেদই দিবেন সন্ধিতে। হ্যাঁ, মিলন হয়। আচ্ছা, সন্ধিতে 4 ধরনের মিলন হয়। একটা হচ্ছে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনিতে পরিণত হয়, এটা লেখার দরকার নাই, জাস্ট এটা মনে রাখলেই চলবে। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনিতে পরিণত হয়, এবং একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি পরিবর্তন ঘটে, একটি ধ্বনি সংক্ষিপ্ত বা সম্প্রসারিত হয়, এরকম মিলনগুলো আছে। আচ্ছা, এখন তাহলে আমরা যেহেতু সন্ধি, কি সন্ধি? সন্ধি হচ্ছে মূলত হচ্ছে সংস্কৃত সন্ধি, তৎসম সন্ধি। এই তৎসম সন্ধি মূলত কি? এটাও 8ম শ্রেণীর একটি বইতে আছে। তৎসম সন্ধি হচ্ছে মূলত বর্ণ সংযোজনের নিয়ম। তৎসম সন্ধি, এটা হয়তো বইয়ে, অন্য বইয়ে পাবেন না। তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোজনের নিয়ম, বর্ণগুলোর পরিবর্তন ঘটে আর কি এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা অনেকগুলো তথ্য শিখে ফেলেছি, জেনে গিয়েছি অনেকগুলো তথ্য। আমরা এখন এখান থেকে আর কয়েকটি তথ্য নিয়ে প্রকারভেদ দেখি, সন্ধির প্রকারভেদ। প্রারম্ভিক আলোচনার ভিতরে আমরা ঢুকাই দিই, আর বাড়াচ্ছি না। সন্ধি কত প্রকার আমরা জানি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সন্ধি কত প্রকার, তারপর অপশন যদি আরেকটা যদি বলা হয় ব্যঞ্জন সন্ধি কত প্রকার, এটা কিন্তু পরীক্ষায় আসছে, ব্যঞ্জন সন্ধি কত প্রকার। তারপর যদি বলা হয় বাংলা সন্ধি কত প্রকার, আচ্ছা, যদি বলা হয় বিসর্গ সন্ধি কত প্রকার, সন্ধির প্রকার শেষ, সন্ধির প্রকার আমরা শেষ করে দিচ্ছি এখানে। বিসর্গ সন্ধি কত প্রকার, আচ্ছা, দেখি এখানে। হ্যাঁ, কোন পদে সন্ধি হয় না এটা বলেছি, ধন্যবাদ। ক্রিয়াপদে, আচ্ছা, তাসনিম আপু আছে, আর অনেকে আছে। আচ্ছা, ব্যঞ্জন সন্ধি, নিলয় আপু, গুড, থ্যাংক ইউ। 3 প্রকার, হ্যাঁ, রাইট। ব্যঞ্জন সন্ধি 3 প্রকার পেয়ে গেছি, ব্যঞ্জন সন্ধি 3 প্রকার। ওই বাকিগুলা কি আপু? রজনী আপু, ঠিক আছে, ব্যঞ্জন সন্ধি 3 প্রকার, বাকিগুলো কি? প্রধানত 2 প্রকার। হ্যাঁ, হ্যাঁ, এটা আপু, এটাই না প্রধানত, সুপ্তি আপু, সন্ধি প্রধানত 2 প্রকার না। আচ্ছা, 2 প্রকার কোনটা? হ্যাঁ, সোহাগ ভাইয়া, বাংলা সন্ধি 3 প্রকার। লতা আপু, আরেকটু জানতে হবে তোমাকে। বাংলা 2, গুড। সিনথিয়া শামরুস আপু, গুড। আচ্ছা, হ্যাঁ, বাংলাটা কিন্তু অনেক পরীক্ষায় আসছে, বাংলা সন্ধি কত প্রকার, এটা কিন্তু আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি তোমরা অনেকেই জানো মোটামুটি। আমরা জানি সন্ধি হচ্ছে 3 প্রকার, তিন প্রকারগুলো কি কি আমরা তো জানি। সন্ধি মূলত কি সংস্কৃত শব্দ, তাহলে হচ্ছে স্বর ব্যঞ্জন, মানে স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর বিসর্গ সন্ধি, এই 3 প্রকার হচ্ছে সন্ধি। আচ্ছা, ব্যঞ্জন সন্ধি কয় প্রকার? 3 প্রকার। একটা কি? স্বর যুগ ব্যঞ্জন, আরেকটা কি? আরেকটা হচ্ছে এই উল্টায় দাও, ব্যঞ্জন যুগ স্বর, তো ব্যঞ্জন যুগ স্বর। এখন শুধু ব্যঞ্জন,
ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, তাহলে এই 3 প্রকার শেষ ব্যঞ্জন সন্ধি। আর বাংলা সন্ধি 2 প্রকার, কি? স্বর ব্যঞ্জন, স্বর আর ব্যঞ্জন, এইটা হচ্ছে বাংলা সন্ধি ব্যঞ্জন। আর বিসর্গ সন্ধি কয় প্রকার? 2 প্রকার, কি কি? একটা হচ্ছে সজাত আর একটা হচ্ছে রজাত, সজাত বিসর্গ আর রজাত বিসর্গ। আচ্ছা, এই প্রকার চলে গেল সন্ধির। আচ্ছা, বিসর্গ সন্ধি 2 প্রকার, গুড। এখানে খুব নেট প্রবলেম, হ্যাঁ নেট সারা বাংলাদেশে প্রবলেম আপু, কালকে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর চলে আসেন আমাদের ক্লাসে, যারা আছেন দ্রুত চলে আসেন। সন্ধিতে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে যতটুকু সম্ভব আমরা শেষ করতে চেষ্টা করব। আচ্ছা, তাহলে আশা করছি আমাদের প্রারম্ভিক আলোচনা এই পর্যন্ত ছিল। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। এখানে কারো কোনো সমস্যা আছে নাকি? থাকলে একটু দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, তৎসম শব্দে 3 প্রকার, হ্যাঁ তৎসম শব্দে 3 প্রকার। অনিয়া আক্তার আপু আশা করছি ভালো আছো। ওয়ালাইকুম সালাম। মরিয়া রুম্পা আপু অনেক পরিশ্রম করে অবশ্য। সাদিয়া সুলতানা আপু আছে। বিসর্গ সন্ধি 2 প্রকার, রাইট। আচ্ছা, এখানে কেন জানি দেরিতে কমেন্ট আসে। বাংলা 2 প্রকারটা বলেন। হ্যাঁ, বাংলা হচ্ছে স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি বাংলাতে নেই আপু, স্বর আর ব্যঞ্জন। প্রকারগুলো আবার বলেন। ঠিক আছে আপু, আবার বলছি। সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ব্যঞ্জন সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, উল্টায় দিলেই হবে, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, তারপর ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধি, 2 প্রকার গেল গা। 3 নম্বর প্রকার কি? ব্যঞ্জন সন্ধির ব্যঞ্জন, ব্যঞ্জন, শেষ। আর বাংলা সন্ধি কয় প্রকার? 2 প্রকার, কি কি? একটা হচ্ছে স্বর আর একটা ব্যঞ্জন। আর বিসর্গ সন্ধি 2 প্রকার, কি? সজাত বিসর্গ আর রজাত বিসর্গ। এই হলো, এই যে রিমা আপু লিখেছে দেখেন, হ্যাঁ রিমা আপু এখানে লিখেছে, হ্যাঁ সন্ধি 3 প্রকার। আচ্ছা, তাহলে আমরা আশা করছি এখানে কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে আবার বলবেন, কমেন্ট করবেন, আমরা এটা মুছে দিচ্ছি। সন্ধির প্রারম্ভিক আলোচনা ছিল এই পর্যন্ত। এই তথ্যগুলো বারবার নোট করে পড়বেন, নোট করে পড়লে কি হবে, আর তথ্য ভুল হবে না এখান থেকে। আচ্ছা, তাহলে এখন আমরা মূল সন্ধিতে আলোচনার ঢুকে পড়ি। প্রকারগুলো বলেছি, এখন আমরা যাবো ব্যঞ্জন সন্ধি নিয়ে, স্বরসন্ধি নিয়ে প্রথমে কথা বলবো। আমরা কথা বলবো স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধি অনলি, শুধুমাত্র স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। পরীক্ষা এরকম আসতে পারে, বিদ্যালয় কোন ধরনের সন্ধি? বিদ্যালয় হচ্ছে স্বরসন্ধি। বিদ্যালয় সন্ধির সূত্রটা কি? বিদ্যা আ যোগ আ, এইরকম ভাবে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তৎসম সন্ধি শুধু সন্ধি, হ্যাঁ তৎসম মানেই সন্ধি, তৎসম মানে সন্ধি 3 প্রকার, রাইট। সাদিয়া আপু, সন্ধি আর তৎসম একই জিনিস। আচ্ছা, এখন আমরা এখান দিয়ে প্রচলিত যে নিয়ম রয়েছে সেই নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে এসে আমরা আমাদের নিয়ম অনুযায়ী সন্ধি বিচ্ছেদ করার জন্য চেষ্টা করব। মানে গতানুগতিক সবাই যেভাবে পড়ে আমরা এইভাবে না পড়ে একটু ভিন্নভাবে পড়ি, তাহলে মোটামুটি তোমাদের কিছু না কিছু কাজে আসবে। আচ্ছা, যেহেতু আমরা সন্ধি সূত্র আছে, এত সূত্র মনে রাখা সবার পক্ষে সম্ভব না, যা সন্ধি বিচ্ছেদের মাধ্যমে অনেকে অভিজ্ঞতা লাভ করে বা শিখে থাকে। আমরা একটু অন্যভাবে দেখি। কিন্তু মিলন 5 প্রকার না, সন্ধিতে মিলন 4 প্রকার আপু, সন্ধিতে মিলন 4 প্রকার। আচ্ছা, আমরা 4 প্রকার বলেছি কিছুক্ষণ আগে, একটু দেখে নিবা। আচ্ছা, এখন আমরা দেখবো সাউন্ড কম। আচ্ছা, সিনথিয়া শামরুস আপু, সাউন্ড কম হয়ে গেছে। আমার একটা প্রশ্ন, আচ্ছা তৎসম সংস্কৃত সন্ধি 3 প্রকার পড়ছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো বলেছি আপু, সন্ধি মানে কি 3 প্রকার। আর সন্ধি বলতে কি বোঝানো হয়? তৎসম বা সংস্কৃত শব্দ বোঝা। আর সংস্কৃত সন্ধি তাহলে কত প্রকার? 3 প্রকার। তাহলে সন্ধি কত প্রকার? 3 প্রকার। ব্যঞ্জন সব সন্ধি সংস্কৃত শব্দ, তাহলে ব্যঞ্জনও কি আছে? ব্যঞ্জন সন্ধিও 3 প্রকার। শুধুমাত্র বাংলা আর বিসর্গ সন্ধিটা হচ্ছে 2 প্রকার, মনে রাখবা। সাউন্ড কমে গেলে তাহলে আমরা আবার দেখতেছি সাউন্ডটা একটু বাড়ানো যায় নাকি না। এখানে আমি কমিয়ে দিয়েছি কিনা আমি লক্ষ্য করি নাই। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। এখানে আমি একটু খুলে আবার মাইক্রোফোনটা। আচ্ছা, আমি আবার যুক্ত করেছি। আচ্ছা, সাউন্ড ঠিক আছে নাকি একটু কমেন্টে বলো তো, দেখো ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা।
একটু কমেন্টে দ্রুত করো, আমরা মূল আলোচনায় চলে যাব। 1 নাম্বার আলোচনা, স্বরসন্ধির 1 নাম্বার আলোচনায় আমরা একটু দ্রুত শেষ করে দিব। একটা হচ্ছে ওই যদি থাকে, কোনো শব্দ যদি ওই থাকে, ওই যদি কোনো শব্দ থাকে, মানে আমরা শব্দ দেখে সন্ধি বিচ্ছেদ করব। যেমন করে শিখি, নিয়ম মনে থাকে, নিয়ম দরকার নেই। সাউন্ড কম আজকে, সাউন্ড কম আজকে, সাউন্ড ওকে বলতেছে তো? হ্যাঁ, ক্লিয়ার। একটু তোমার এখানে মোবাইলে দেখো আপু, ঠিক আছে কিনা। আচ্ছা, ওই আমরা শব্দ দেখে সন্ধি বিচ্ছেদ শিখবো কিভাবে। দেখো তো, আমরা যদি লিখি একটি শব্দ আছে যেমন জলৌকা, জ জ লৌকা, জলৌকা শব্দের অর্থ কি কেউ কি জানো? জলৌকা শব্দের অর্থ হচ্ছে যুগ যুগ। পানির মধ্যে থাকে না, পানিতে, আমিও ছোটো সময় কামড় খেয়েছি, অনেকেই খেয়েছে হয়তো। জলৌকা মানে হচ্ছে যুগ, পানিতে যেটা থাকে। এখন এটা থেকে অনেক পরীক্ষায় এসেছে কিন্তু। তাহলে যদি ওইকার থাকে, এই যে শব্দে কি আছে, ওইকার আছে না, তাহলে ওইকার যদি থাকে তাহলে মনে করবা কি হবে, এই ওই হবে বা উ হবে, শব্দ দেখে হবে কিন্তু, ওই বা উ হবে। আচ্ছা, তাহলে জলৌকা দিয়ে আমরা শুরু করেছি। এখানে জলৌকা, জল, জল তো বুঝতেছে, জলৌকার ভিতরে কি আছে, জল আছে, জল আছে। তারপর এই জলটা ওইকার ছিল বলে আমরা এখানে উকার দিব। উ, ওই আবার দিব না কিন্তু, মনে রাখবা। কারণ কি, যদি আমি বলতেছি কয়েকটি উদাহরণ দিব, এই উদাহরণগুলো দেখার পরে বুঝতে পারবে এটা কেন। আচ্ছা, ঝুঁকেও চন্দ্রবিন্দু হবে। আচ্ছা, উকা, জলুকা। আচ্ছা, এইরকম আরো কয়েকটি উদাহরণ দিচ্ছি যে ঝুঁকে চন্দ্রবিন্দু হবে। আমার এখানে শুধু আটকে যায়, কমেন্টগুলো আটকে যায়, দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখি। হ্যাঁ, এখন এই জলুকার মধ্যে যদি বলা হয় জলুক, বা কি বলা হয়, গঙ্গক, যদি আমরা বলি গঙ্গক, গঙ্গক একটা পরীক্ষা এসেছিল, গঙ্গক, গঙ্গক। তারপর আরেকটি এরকম প্রশ্ন এসেছিল, জলুক এসেছিল, জলুক, জলুক, জলুক। আচ্ছা, এই দেখে এইরকম 3টি শব্দ রয়েছে, 3টি শব্দ রয়েছে, জলৌকা, গঙ্গক, জলুক, 3টি শব্দ কিন্তু পরীক্ষায় এসেছে। এখন এটাকে যদি আমরা ভাঙি, তাহলে গঙ্গক মানে কি, ওক, আমরা দেখাচ্ছি, গঙ্গক, গঙ্গা, গঙ্গা মানে জানি নদী, তাই গঙ্গা নদীর কি উক, উক মানে কি, উক মানে হচ্ছে ঢেউ, উক মানে হচ্ছে ঢেউ বা উর্মি, উক মানে হচ্ছে ঢেউ বা উর্মি। তাহলে জলুক কি হবে, জল যোগ উক, উক মানে তো বলেছি ঢেউ। আবার জলুক মানে হচ্ছে জলপ্রপাতের ঢেউটা বা শব্দটা আর কি, জলপ্রপাত, জলপ্রপাত, প্রপাত, জলপ্রপাত। শব্দের অর্থগুলো আমরা লিখে দিই, কাজে আসবে। আচ্ছা, জল যোগ ওকা, রাইট। ওই যে কোনো জায়গায় হলে এই নিয়মটা, হ্যাঁ এই নিয়মটা তোমরা একটু লক্ষ্য রাখবে। ওই যে কোনো জায়গায় যদি দেখো তাহলে এই সেম এই জিনিস, ওই, আমরা আর কোনো নিয়মে যাব না। আচ্ছা, এখন এই যে 3টি শব্দ আমরা লিখেছি, এই 3টি তো উকার দিয়ে লিখেছি। এখন যেটা লিখবো আমরা দেখবো কি, ওইকার দিয়ে লিখবো। এখানে নিচে দেখা যায় কিনা, নেটে সমস্যা করে আমার এখানে ল্যাপটপে। আচ্ছা দেখি, এখন আমরা তাহলে আশা করছি এখানে বুঝেছো। আমরা এখানে লিখি, এখানে লিখি, এখানে লিখি, যেমন লিখি বনৌষধ, 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 মহৌষধ, মহৌষধ, মহৌষধ। আচ্ছা, তারপর এখন এই জিনিসটাকে আমরা রসিকার দিয়ে লিখবো, বনৌষধি, বনৌষধি, তার মহৌষধি, মহৌষধি, মহৌষধি। তাহলে ভিন্নতাটা কি আছে এখানে, ভিন্নতা আছে দেখো, এখানে কি ঔষধ, আর সেখানে কি ঔষধি, রসিকারটা যুক্ত হয়েছে, রসিকারটা যুক্ত হয়েছে। এই যে আপুরে কমেন্ট করেছে তানজিলা খান আপু, বনযুগ ঔষধ। আচ্ছা আপু, ধারণা আছে। আচ্ছা, এখন এই যে যদি এইরকম থাকে, এইরকম যদি রসিকার না থাকে তাহলে উদা লিখতে হবে। এই যে বন, আপু যেটা বলছে বনযুগ ঔষধ, এই যে ওইকার নেই বলে এখানে ওই দিয়ে লিখতে হবে, ঔষধ, ঔষধ। মহুষধ দেখো এখানে কিন্তু রসিকার নেই, এই জন্য কি লিখতে হবে, মহুষধ, মহা যোগ ঔষধ,
ঔষধ, এই দুইটা কি আছে, ঐকার আছে, ঐকার আছে। আর নিচের যেটা আছে বনৌষধ, হ্যাঁ রাইট। আর এইখানে কিন্তু ঐকার হবে না, বনৌষধি, বনৌষধি বলছে, তার মানে এটা কি হবে, বন যোগ ঔষধি, ঔষধি, বন যোগ ঔষধি। আবার এটা কি হবে, মহা যোগ ঔষধি, এটা ঐকার হবে না কিন্তু, ঔষধি। এখন হবে না কেন, এটা কিন্তু হওয়া উচিত, হওয়া উচিত, কিন্তু বাংলাদেশের প্রায় এই 99% বইয়েই এই যে এই দুটো এইভাবে দেওয়া, প্রচলিত বইয়ের নিয়ম অনুযায়ী এইভাবে দেওয়া, তার মানে তারা হয়তো কিছু না কিছু ঘাটাঘাটি করে হয়তো করেছে, এই জন্য এই প্রচলিত বই অনুযায়ী এইভাবে লিখতে, আমাদের পরীক্ষাগুলোতে এইভাবে উত্তর করতে হবে। তবে হওয়ার কথা আছে ঔষধ, এই যে কারণ কি, বনের যে গাছ থেকে ঔষধ তৈরি করা হয় এটা হচ্ছে বনৌষধি। এখন ঔষধ শব্দের অর্থ হচ্ছে বনের যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, এটা আসলে অর্থটা সামঞ্জস্যপূর্ণহীন, মারা যাওয়ার না, এটা ওষুধ তৈরি কথার কথা বলছে। তবে আমরা এভাবে লিখতে হবে আর কি, যেহেতু মৌলিক বই থেকে এরকম ভাবে প্রশ্ন তারা নেয় পরীক্ষকরা, এই জন্য আমাদের এইভাবে লিখতে হয়। আচ্ছা, মহাযোগ ঔষধি, গুড, হ্যাঁ ঔষধি, দুই রস্যইকার আসে তাহলে উকার লিখতে হবে, উকার লিখতে হবে বাংলা শব্দ এটা। তাহলে এই নিয়মটা ক্লিয়ার কিনা একটু সবাই বলো, এখানে তোমরা ক্লিয়ার কিনা, কোনো সমস্যা আছে কিনা, বা কোনো অর্থগত জটিলতা রয়েছে কিনা, আমি আবার একটু রিপিট করব যদি সমস্যা হয়ে থাকে। কারো কোনো সমস্যা থাকলে, মহাযোগ ঔষধি, রাইট, হ্যাঁ ঔষধি, ঔষধ, ঔষধ লিখলে কিন্তু আবার ঐকার দিয়ে লিখতে হবে আপু, আবার বলেন, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার নাসির ভাই, আবার বলতাম, আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন ভাইয়া, সবটির ভিতরে কি আছে, ঐকার আছে, আছে না, এই সবগুলোর ভিতরে যদি ঐকার থাকে আপনি সবগুলো কিন্তু ঐকার দিয়ে লিখতে পারবেন। এই যে ওকা শুধুমাত্র কি, এই যে ওই ঐকার বাদের এই গঙ্গক, জলক আর হচ্ছে জলৌকা, এই জলৌকা বাদে এটা তো তারা ওষুধ তৈরি করা হয় না, তার মানে ঐকার আসবে না, এটা তো ওষুধের কথা বলা হয়নি, ঐকার আসবে এই যে এইখানে পেস্টা হবে, এই সবগুলাই কিন্তু ঐকার। কিন্তু মৌলিক বইয়ে পরীক্ষক কি গ্রহণ করে, পরীক্ষক গ্রহণ করে এই যে এই দুইটা এরকম, জাস্ট রস্যিকারের জন্য ঐকার মনে রাখবেন, সরি ঐকার নেই, রস্যিকার আছে বলে ঐকার নেই, রস্যিকার আছে বলে ঐকার নেই, রস্যিকার আছে বলে ঐকার নেই। আর এইখানে কিন্তু রস্যিকার নেই, রস্যিকার নেই, আর কোনোটার কিন্তু রস্যিকার নেই, এই জন্য কি হয়, ওই উকার দিয়ে লেখা হয়েছে, এই যে ঐকার, উকার, হ্যাঁ ঐকার নেই। আবার একটু বলবো, আচ্ছা আবার একটু বলতেছি, এই যে এই ঐকার আছে, দেখো তো সবগুলোর ভিতরে ঐকার আছে, ঐকার আছে, ঐকার আছে, ঐকার আছে না, তো ঐকার আছে বলে আমরা ঐকার দিলে থাকলে কি উকার বা এই ঐকারে লিখতে পারি। জল যোগ ঐকার আছে বলে উকার, উকার, কারণ কি এরপরে কি নেই, পরে কি নেই, রস্যিকার বা অন্য কিছু নেই। আচ্ছা, পরে গঙ্গক, গঙ্গা যোগ উক, জাস্ট এইগুলো এক দৃষ্টিতে দেখতে হবে তোমাকে। তো জলক, জল যোগ ওক, জলক, এখানে আবার ওক লেখা যাবে না, এই যে ওক লেখা যাবে না, এর কোনো অর্থ নেই, এর কোনো অর্থ নেই, ওক শব্দের অর্থ নাই, তা তুমি ওক দিতে পারবা না, তারপর এই ওক লিখতে পারবা না, তাই ওক শব্দের অর্থ হচ্ছে জল, আর ঐক লেখা যাবে না, তার মানে এখানে অর্থ স্যার ওক, ওকার, আচ্ছা ওকার প্রথমে শেষে দিয়ে একটা দেন, হ্যাঁ কি ওইটা দিলাম আপু, ওই যে বনৌষধি আর বনৌষধ, মহৌষধ, এই দুইটা দিয়েছি। এখন আরো কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ ক্লিয়ার, ধন্যবাদ আপু। আর এক দুইবার নিজে পড়বা, দেখবা এখানে কি লিখেছি, পার্থক্যটা কি, পার্থক্য জাস্ট এই দুইটা শব্দ, এই দুইটা শব্দ, তবে না লিখলেও চলে, কিন্তু ন্যায় দেখি পরীক্ষায় নাকি ওই দুইটাই নেয়। আচ্ছা, তাহলে আমরা আরেকটা নিয়মে চলে যাই, এই নিয়মটা হচ্ছে 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে খুবই মজার নিয়ম, এই নিয়মটা অনেকে জানো, ঠিক আছে, হ্যাঁ কেউ এখনো যদি কেউ না আসে, আমাদের উপস্থিতি খুব কম, তাহলে একটু মেনশন করবেন। এই যে দিচ্ছে, হ্যাঁ আপু, পরমৌষধ, দেখো পরমৌষধ, ওইকার দিয়ে লিখতে হবে, কারণ কি রস্যিকার নেই, রস্যিকার থাকলে কি উকার, পরমৌষধ, রাইট। আচ্ছা, ওই যে আপু লিখেছে, তান্নি নিলয় আপু লিখেছে, আপু ওইটা দেখো। আচ্ছা, এখন যেটা বলছি, এখন একটা উদাহরণ দিয়ে আমরা দেখাই, এটা হচ্ছে কি লিখবো, অত্যন্ত লিখি, অত্যন্ত। আচ্ছা দেখো তো, এই উদাহরণ দিয়ে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করব, যদি জফলাযুক্ত কোনো শব্দ দেখো, জফলাযুক্ত সকল শব্দ দেখলে, 2-3টি শব্দ বাদে, জফলাযুক্ত সকল শব্দ থাকলে কি হবে, জফলা সমান সমান কি হবে, রস্যই হবে, রস্যইকার হবে, জফলা থাকলে কি হবে, রস্যইকার হবে, জফলা, আমি কিন্তু জফলা লিখি নাই, জফলা,
মানে সূত্র যত ছোট থাকবে তত আমাদের চোখে গেঁথে যাবে, এরকম হবে। এই যে আপু লিখেছে, হ্যাঁ অত্যন্ত, উক, হ্যাঁ অত্যন্ত। আচ্ছা, তারপর প্রত্যেক, আমি যদি লিখি প্রত্যেক, প্রত্যেক, আমি যদি লিখি প্রত্যুষ, প্রত্যুষ বানান কিন্তু এইভাবে দীর্ঘকার দিয়ে, অনেক বইতে কিন্তু রস্যকার দেওয়া আছে। প্রত্যুষ, আমি যদি লিখি ইত্যাদি, দেখেন সবগুলো কিন্তু জফলা রয়েছে, এই সবগুলো মানে বর্ণে হ্যাঁ অতিযোগ অন্ত। ঠিক আছে, হ্যাঁ লিপি আপু ঠিক আছে। আচ্ছা, ব্যাকরণ লিখি, ব্যাকরণ, ব্যাকরণ জফলা আছে, যদিও ব্যাকরণ হচ্ছে একটি প্রকৃত প্রত্যয়জাত শব্দ। এখন এইটা কে পারবে, নুন কে পারবে, নুন, নুন, নুন। আচ্ছা, আমরা বেশি উদাহরণ দেবো না, এগুলো তোমরা দেখবা। প্রতিযুগ এক, প্রত্যেক, প্রতিযুগ উস, গুড, থ্যাংক ইউ লতা আপু। প্রতিযুগ এক, প্রতিযুগ উস দীর্ঘকার দিয়ে হ্যাঁ হয়েছে, ইতিযুগ আদি। আচ্ছা রাইট, গুড, হ্যাঁ হইতেছে মাশাআল্লাহ। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বলে না, গাইতে গাইতে গায়েন। তোমরা একটু একটু চর্চা করো, আশা করছি মোটামুটি এই সমস্যাগুলো কেটে যাবে। বাংলা ব্যাকরণ অনেক মজার, এখানে ছাত্ররা একটু গতানুগতিকভাবে পড়ে বলে তারা নিয়মগুলো ভুলে যায়। আচ্ছা ঠিক আছে মারিয়া আপু, হ্যাঁ হয়েছে। এরকম অতিযুগ অন্ত কি হবে, অত্যন্ত। এই জফলা আছে, কি দিব আমরা, অতি লিখবো, রস্যিকার লিখবো, অতিযুগ অন্ত, অত্যন্ত। প্রতিযুগ এক, প্রতিযুগ এক, প্রত্যেক। আর আমরা জানি এক মানে যে একার যুক্ত হয় রশ্মির পরে অন্য বর্ণ আসলে, প্রত্যুষ, প্রতিযুগ উষ, এই দীর্ঘকারের উষ, উৎস তো আমরা জানি কিভাবে বানান। ইতিযুগ আদি, ইতিযুগ আদি, ইত্যাদি। ব্যাকরণ কি হবে, কেউ লিখছে ব্যাকরণ, না লেখা নাই। ব্যাকরণ কিন্তু এভাবে লিখতে হবে, বি যুগ আকরণ, আকরণ। বা আর প্রকৃতি প্রত্যয় হচ্ছে বি যুগ ক্রি যুগ, বি যুগ আ যুগ, আ যুগ ক্রি যুগ অন, ব্যাকরণ। এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, এটা হচ্ছে বি যুগ আ যুগ ক্রি যুগ অন, আর এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, বি যুগ আকরণ, ব্যাকরণ। হ্যাঁ এই তো গুড, হ্যাঁ লিখেছে মাশাআল্লাহ। আর বি যুগ আ যুগ ক্রি যুগ অন হচ্ছে প্রকৃত প্রত্যয়। সন্ধি আর প্রকৃত প্রত্যয় খুব কাছাকাছি, তো তা কিছু বর্ণ কিন্তু ম্যাচিং হয়ে যাবে, মিলে যাবে। আচ্ছা এই তো লিখছে, গুড। লতা আপু লিখেছে নিযুক উনো, নুনো, গুড। কারণ কি, এই দেখো এখানে জফলা আছে, এই জন্য এখানে রস্যিকা তো আসবেই। আর উনো কিন্তু কম, উনো শব্দের অর্থ কি, কম না, এই জন্য নি যুগ উনো দীর্ঘকার দিয়ে লিখতে হবে, উনো, এটা হচ্ছে নুনো, রাইট, নি যুগ উনো, গুড, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিই আমি এটা। আশা করছি এখানে, ও এখানে আর দুইটি শব্দ, কয়েকটি শব্দ আছে, এইগুলো আছে, দেখি এটা পারে কিনা। যেমন এইটা এখানে যে মশাদার, ব্যতিক্রম, এখানে লেখা রাখো ব্যতিক্রম, 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 তিনটি শব্দ আছে, মশাদার, মশাধার। তারপরে কি আছে, নদ্দম্বু, নদ্দম্বু মানে নদীর ঢেউ, নদীর জল। আচ্ছা, তারপরে আছে কি আছে, আদ্যক্ষর, আদ্যক্ষর, এই তিনটি সন্ধি বিচ্ছেদ করো দেখি। আদ্যক্ষর, কালি হালকা ভাই, আচ্ছা ঠিক আছে, এই কালি, এই কলমটা আমি রেখে দিচ্ছি, এটা কালি ডিস্টার্ব করতেছে। আচ্ছা নিযুক উনো, হ্যাঁ মসিযুক আদার, দেলোয়ার ভাইয়া এটা ব্যতিক্রম, মৎস্য লেখা যাবে না, মৎস্য মানে মাছ হয়ে যাবে, মসি লেখা যাবে না, নদ্দম্বুটা হয়েছে যে লতাপুর। আচ্ছা মসিটা হয় নাই, আমি বলেছিলাম ওটা ব্যতিক্রম, ওইখানে ছিল রস্বইকার, এখানে এই তিনটে হবে দীর্ঘিকার। তা মসি, মসি যদি কালিও ধরতে পারো সমস্যা নাই, মসি মানে কালি। তবে মৎস্যদার শব্দটা বোঝাচ্ছে একটা জায়গা, জায়গা মানে স্থান যেখানে মাছ, ওই যে একুরিয়াম, মাছ রাখা হয়, এটা। মসি যুগ আদার, আদার মানে কি স্থান, চন্দ্রবিন্দু নাই কিন্তু, চন্দ্রবিন্দু দিলে আবার কিন্তু অন্ধকার হয়ে যেত। আদার, মসি যুগ আদার। নর্দম্ব নদী, নদী যুগ অম্বু, অম্বু মানে কি জল, অম্বু মানে জল, আমি লিখে দেই, অম্বু মানে হচ্ছে জল, অনেকে অর্থ জানে না। আর অম্ব মানে কি, অম্ব, অম্বর মানে কি, অম্বর মানে হচ্ছে আকাশ, অম্বর মানে আকাশ,
আর অম্বুত মানে কি? অম্বুত, অম্বুত মানে হচ্ছে মেঘ, মেঘ। আর অম্বুদি মানে কি? সাগর। আচ্ছা, এত লিখলে আবার মাথায় ধরতে পারে। কি লিখছে সোহাগ ভাইয়া? লিখছে আদিযুগ অক্ষর আদ্যক্ষর। আচ্ছা, ইকার কেন কোথায়? ইকার বললাম না ভাইয়া, এই যে এই তিনটি শব্দ ব্যতিক্রম ইকার আসবে, আর ওই সকল শব্দে কি হবে? রস্বইকার হবে, এই তিনটি শব্দ বাদে। আচ্ছা, রানা ভাইয়া লিখেছে, সোহেব ভাই লিখেছে আদিযুগ অক্ষর, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আরো কি লিখেছে উপরে? আদিযুগ অক্ষর, মারিয়া আপু লিখেছে অদ্যযুগ অক্ষর। অদ্য হবে না। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এখানে। তার মানে এই আদ্যক্ষরটা হবে, বা এখানে আরেকটা দেই, পরীক্ষা এসেছিল, ভার্সিটি পরীক্ষা এটা এসেছিল আদ্যক্ষর, আদ্যক্ষর সম্ভবত এটা এসেছে। যদি এরকম থাকে এই দুইটা শব্দ মনে রাখবা, এটা কি হবে? এটা আদ্য, আদ্য মানে শুরু। এই যে আদ্য যুগ অক্ষর, আদ্য যুগ অক্ষর, এটা কিন্তু আদি লেখা যাবে না, আদি কথাটা বলা যাবে না, এটা শুরুর কথা বলতেছে, শুরুর কথা বলতেছে। আদ্যক্ষর বলে না, আদ্যক্ষরের নিয়ম পড়ে, আদ্যক্ষর মানে কি? শুরু। এই আদি ওই নিয়মে আমরা যাওয়া যাবে না এখানে। এই তিনটা শব্দ একটু মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, আশা করছি বুঝেছো তোমরা। এখানে এখানে কারো কোনো সমস্যা থাকলে একটু দ্রুত বলো। আদ্য যুগ অক্ষর, হ্যাঁ আদ্য, জফলা হবে না তখন আপু, জফলা হবে না, এই আদ্য হবে। কারণ কি? জফলার জন্য এখানে জফলা আর অ অ আইসা পড়ছে এখানে। আচ্ছা, দেখি পরে পরে এখানে ক্লিয়ার কিনা। এখানে আশা করছি ক্লিয়ার। জফলা থাকলে অস্বীকার হবে, আমরা এই নিয়ম শেষ করে দিচ্ছি। আচ্ছা, একটু দ্রুত যাই, নয়তো আমরা সন্ধি শেষ করতে পারবো না। আচ্ছা, তারপর এখন 3 নম্বর নিয়মে যাই। 3 নম্বর নিয়মটা হচ্ছে সহজ নিয়ম। এটা হচ্ছে বফলা থাকলে রস্যকার হবে। হ্যাঁ, এর কমেন্ট দেখা যাচ্ছে না। এই যদি বফলা, আগে লিখেছিলাম জফলা, এখন বফলা থাকলে মনে রাখবা, এত নিয়ম পড়বো না আমরা, জাস্ট রস্যকার লিখবো, রস্যকার, রস্যকার হবে, হবে। বফলা থাকলে রস্যকার হবে। যেমন আমরা যদি লিখি, একটা পরীক্ষায় এটা এসেছিল মনন্তর, মনন্তর কিভাবে হবে? মনন্তর, মনন্তর, ও অন্তর নয় তো, অন্তঃস্থর, মনন্তর। আচ্ছা, তারপর যদি আমরা লিখি, কি লিখবো? স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আচ্ছা, এরকম অনেক শব্দ আছে, এই কয়েকটা ব্যতিক্রম। হ্যাঁ, এই 3টা শব্দ একটু ব্যতিক্রম। কারণ কি? এগুলো তো সবগুলো কিন্তু বড় বড় রুলস দিয়ে নিয়মের ভিতরে আনা যায়, এত বড় রুলস দরকার নেই আমাদের, কয়েকটি শব্দ আমরা বাদ দিই না, কারণ এমনিতে প্রেশার পড়ে। আচ্ছা, তারপর এখান থেকে একটা পরীক্ষা এসেছিল তন্নি, তন্নি দন্তন্য কিন্তু। আচ্ছা, তারপর এটা পরীক্ষা এসেছিল পশ্চদম, পশ্চধম, পশ্চদম, এটা পরীক্ষা এসেছিল। আরো বিগত সালে অনেক পরীক্ষা আছে। রাইট, গুড, লতা আপু হয়ে গেছে, মাশাআল্লাহ। স্বল্প, অন্বেষণ এখান থেকে এসেছে, স্বল্প, অন্বেষণ, অন্বেষণ পরীক্ষায় কিন্তু এসেছে অন্বেষণ, প্রথমটা দন্তন্য, পরে অবশ্যই মূর্ধন্য। আচ্ছা, এরকম আরো দেখবা তোমরা, আছে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তনুযুগ ই, হ্যাঁ হাজরা আপু রাইট। সুযোগ আগত, সুযোগ আগত। কে লিখছে? মন, কে লিখেছে? মন হবে না কিন্তু, পোষ্য, পশ্য হবে না আপু। কারণ কি? বর জন্য তুমি কি লিখবা? রস্যকার দিতেছো বর জন্য, তাহলে আর ব তো থাকবে না। আচ্ছা, সুযোগ অল্প, রাইট। পশুযোগ অদম, এই যে এয়ারপোর্টটা হয়েছে সুযোগ অদম। আচ্ছা, কমেন্টে চলে গেল। আচ্ছা, এখানে আমরা দেখি মনন্তর, যেখানে ব থাকবো সেখানে কি দিব? সেখানে রস্যকার দিব। তাহলে ম দন্তন আছে, ম দন্তন লিখছি না, এই যে ব যেখানে থাকবো এখানে রস্যকার দিব। তো মনু, পরে কি আছে? পরে এখানে কিছু নেই, যেন অ, পরে কি? দন্তন নয় তো, অন্তঃস্বর। এই মনোযোগ অন্তর হয়ে গেছে কি? মনন্তর। মানুষের কারণে যখন দুর্ভিক্ষ আসে, এটা এই সময়টাকে বলে মনন্তর। স্বাগত, দন্তস্ব আছে, দন্তস্ব লিখেছি। বর জন্য আমরা কি লিখবো? বর জন্য আমরা লিখবো সু। আর আকার আছে, আমরা আকার লিখবো, আকার মানে সরায়া, তাই স্বাগতম। সুযোগ আগতম, এগুলো হচ্ছে স্বাগতম, সুযোগ আগতম, স্বাগতম। আর তন্নি, তো আছে, আমরা তো লিখবো। তারপর দন্তান্ন, দন্তান্ন লিখবো। তারপর বর জন্য কি লিখবো? রস্যকার। দীর্ঘিকার আছে, কি লিখবো? দীর্ঘিকার। এই শেষ। তনুযোগ ই,
তন্নি অনেকে কিন্তু মুখস্থ করে, মুখস্থ করার দরকার আছে কোনো? এই যে আমরা জেনে যাচ্ছি না। পশ্চদম, কয়েকজনের ভুল হয়েছে দেখো তো। তালে বসা আছে, তালে বসা লিখবো। ব আছে এই জন্য রস্যকার দিব। তারপর কিছু নেই, অ দিব। তারপর দহম আছে, দম দিব, অদহম। এই যে পশুযোগ অদহম। স্বল্প, দন্ত স নিচে ব আছে এই জন্য দিব কি সু। তারপর অল্প, সুযোগ এই যে অ দিব, অল্প, সুযোগ অল্প। কি আসে? ও সুযোগ লয়প, স্বল্প। যা থাকবে তাই দিব বা অ দিতে পারি। সুযোগ স্বল্প না, ও স্বল্প, অল্পতে লিখি নাই আমি। আমি মনে করেছি অল্প লিখেছি, এই জন্য অল্প। আমি মনে করেছি অল্প লিখেছি, স্বল্প এটা। আচ্ছা, অনুযোগ এসন, অন্বেষণ, পশুযোগ অদম। হ্যাঁ, অনুযোগ এসন, এসন বানাটা মূর্ধন্য দিবা আপু, কারণ শেষে কিন্তু মূর্ধন্য রয়েছে। আচ্ছা, কে এটা? শাহনাজ আক্তার আপু। হ্যাঁ, কিছু কিছু নাম আছে একটু অপরিচিত, বেশি বেশি ক্লাস করবা তাহলে পরিচিত হয়ে যাব আমরা, সক্রিয় থাকি আমরা সবাই। তো এখানে আশা করছি মোটামুটি ক্লিয়ার হয়েছ তোমরা। তবে কয়েকটা জিনিস একটু অন্যরকম থাকে, যেমন যদি পরীক্ষায় আসে স্বাধীনতা, 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 তখন কিন্তু এটা এই নিয়মে না। তা স্বাধীনতা আমরা বুঝতেছি আমরা এটা কি হবে, স্বাধীনতা সুযোগ অধীনতা হবে? হবে না, তার মানে সযোগ অধীনতা। সযোগ অধীনতা মনে রাখতে হবে, সযোগ অধীনতা, নিজে অন্যের অধীনে, গন্ধ আছে, অধীনতা, স্বাধীনতা। তেমনি আরেকটি আছে স্বায়ত্ত, স্বায়ত্ত, এই যে মনে রাখতে হবে এই দুইটা। স্বায়ত্ত কি আছে? সযোগ আয়ত্ত, সযোগ আয়ত্ত, এই স্বায়ত্ত, এই দুটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, সুযোগ আগত নাকি আগতম? হ্যাঁ, আগতম, কারণ স্বাগতম লিখছি তো, আমি স্বাগতম লিখছিলাম না? হ্যাঁ, আগতম হবে। তা আর যদি স্বাগত লিখতাম তাহলে আগত হইতো আপু। আমি যদি স্বাগত লিখতাম তাহলে সুযোগ আগত, স্বাগত। এই তম লিখছি বলে তম হয়ে গেছে আর কি। তুমি আরো ছোট করে, সমস্যা নাই। দন্ত সই ব হবে আপু। হ্যাঁ, সহযোগ অধীনতা, দন্ত স দিলে নিজে হয়ে যাবে, মানে সাথে হয়ে যাবে। দন্ত স শুধু থাকলে, এই যে এই দন্ত স মানে কি? সাথে, দন্ত স মানে সাথে। আর এই দন্ত স মানে কি? নিজে, মনে রাখবে কিন্তু, নিজে। তার মানে কাহিনী আছে না এখানে। এই শুধু দন্ত স থাকলে সাথে, অন্যের সাথে। তাই আমি তো স্বাধীনতার সাথে বলছি না, এই জন্য ব দিতে হবে। হ্যাঁ, আয়ত্ত, গুড। মিষ্টি মেয়ে, ধন্যবাদ আপু, আশা করছি আমাদের সাথে থাকবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আরো কারো কোনো সমস্যা নিয়ে আশা করছি যাই, সবগুলো ভুল করি না, ভুল করবেন না ভাইয়া। আজকের পরে থেকে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আমরা থাকবেন শেষ পর্যন্ত, আমরা মোটামুটি আজকে একটু ক্লাসটা লং টাইম হতে পারে। আচ্ছা, এই অর্থগুলো সাইড দিয়ে লিখে রাখবেন অম্বু, আর যদি কোনো অর্থ জানতে চান আমাকে বলবেন, কমেন্টে বলবেন। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার নিয়মে যাই। 4 নাম্বার নিয়মে বেশি নিয়ম আলোচনা করব না। অন্বেষণ বানানটা ঠিক আছে, হ্যাঁ, অন্বেষণ বানান, হ্যাঁ, অন্বেষণ, মূর্ধন্যটা শেষে হবে। কারণ কি আমরা জানি কি মূর্ধন্যর পরে কি হয়? মূর্ধন্য হয় না, এজন্য। আচ্ছা, কনফিউজ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ কি? কারণটা হচ্ছে আমরা একটু কম পড়ি বলে এটা হয়ে যায় আর কি। বেশি পড়ার সময় হয় না তো, আমরা অনেক ব্যস্ততায় থাকি, এই জন্য হয়ে যায় আর কি এরকম। আচ্ছা, এখন যেটা দেব আমরা, দিচ্ছি এই যে এ, ওই, উ, ও, এই নিয়ম থেকে দিচ্ছি। এই নিয়ম থেকে আমরা কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন এ থাকলে, এ যদি উচ্চারিত হয়, এ শব্দ যদি এরকম উচ্চারিত হয় তাহলে ওই, এ শব্দ যদি এরকম উচ্চারিত হয় তাহলে ওই, ওই, ওই। মনে করো অ নেই আর কি, এখানে কিছু থাকবে না। যেমন যেমন আমরা একটা লিখতেছি, যেমন কি লিখবো? যেমন নয়ন লিখি, নয়ন, বা হ্যাঁ নয়নই লিখি। নয়ন দেখো আকার টাকার কিন্তু কিছু নেই, তাই মনে করতেছি অন্তস্থ আছে, এই যে অন্তস্থ আছে, এই যে অন্তস্থ আছে, এই অন্তস্থ আছে, নয়ন। তারপর আমরা যদি লিখি শয়ন, শয়ন, এই দেখো এখানে অন্তস্থ আছে, এই যে এখানে অন্তস্থ আছে। তার না থাকলে তো জানি আমরা ও, তাই না? আচ্ছা, শয়ন, নয়ন। তারপর যদি এরকম আরো আছে বয়ন, বয়ন, তো অনেক শব্দ থাকতে পারে এরকম। তারপর এ থাকলে কি? অন্তস্থ থাকলে মনে করবা এটা বাংলা কি হবে? এই একার হবে। এই যে আমরা যখন এটা বিচ্ছেদ করব, দেখুন নে যুগ অন, নয়ন, নে যুগ অন, নয়ন।
সে যুগ অন শয়ন, বে যুগ অন বয়ন, এরকম। এ থাকলে কি হবে? একার হবে, তার মানে এটাকে বলা হয় অয়। আর এখানে ওই মানে আই থাকবে, অয় আই, অয় আই। এই অয় আই কিভাবে আসবে দেখি, যেমন থাকবে নায়ক, এখানে দেখো আকার আইসা পড়ছে, নায়ক। এখানে আই, এখানে আকারটা যুক্ত হয়েছে, দেখো এই যে আকারটা যুক্ত হয়েছে, নায়ক। তখন আকার যুক্ত হলে কি হবে? ঐকার হবে। কিভাবে? নই যুগ অক, নায়ক, নায়ক। তেমনি ভাবে গায়ক যদি লিখি আমরা, গায়ক, গায়ক, এরকম আরো যদি শব্দ দেখি আমরা, তাহলে গই যুগ অক, সেম এই জিনিস। আচ্ছা, এখানে দেখো উ, উ মানে কি হচ্ছে? অফ হবে, অফ, উচ্চারণটা হবে অফ, অফ। যেমন আমরা যদি লবণ লিখি, পরীক্ষায় আসছিল, বিশেষ পরীক্ষায় এসেছিল লবণ, লবণ। তাহলে লবণ দেখো তো অফ, এই যে অ বাদ গেল, ব আছে, আছে না? এই জন্য উ হবে, লো যুগ অন, লবণ। আচ্ছা, পবন যদি লিখি, পবন, পবন মানে কি? বাতাস। পবন যদি লিখি, তাহলে দেখো ব আছে না, প যুগ অন, পবন। আচ্ছা, এরকম আরো শব্দ তোমরা দেখবা আছে, লবণ, পবন। হ্যাঁ, গবেষণা, লো যুগ অন। হ্যাঁ, গবেষণা তাহলে কি? গবেষণা, গবেষণা, পবিত্র, মানে মূল শব্দটা দেখো, এই যে গপ আছে, গপ মানে অপ, গপ মানে অপ। আচ্ছা, পবিত্র, পপ, এই পপ মানে অপ, এইরকম আছে, উচ্চারণটা দেখো। তাহলে গো যুগ, গো যুগ এ শোনা বানান কিন্তু মূর্ধন্য আকার হবে। পবিত্র, প যুগ, ঐকার দেওয়া যাবে না, পৌ লেখা যাবে না, ইত্র, এটা কিন্তু এর মতো আসে আর কি, প্রকৃতিপত্রের মতো। তাহলে ঐকার, ঐকার দিয়ে আমরা কি লিখবো? ঐকারটি একটু দূরে লিখি, ঐকার, ঐকার লিখি অপ, তাহলে এখানে হবে আপ, বুঝতেছি আমরা। তাহলে সহজ না? অয় আই, অপ আপ, অয় আই, অপ আপ, এসো না, রাইট, অয় আই। হ্যাঁ জি ভাই, আছে, হ্যাঁ ঠিক আছে। পবিত্র পাল দাদা। আচ্ছা, নাবিক, ভাবুক লিখতে পারি আমরা, নাবিক, ভাবুক, পাবক, নাবিক, ভাবুক কিন্তু আবার তোমার প্রকৃতিপত্রে হয়, ভাবুক। আচ্ছা, এই দুইটাই দেই এখান থেকে। নাবিক কি হবে? এই যে ওই আছে কিন্তু, ওই আছে না, নই, নৌ যুগ ইক, নাবিক, নৌ যুগ ইক। নৌ মানে কি? নৌ তো মানে আমরা বুঝি নৌপথ, তাহলে তো এখানে অবশ্যই নৌ এর মাঝে নই দেওয়া যাবে না, নৌপথে তো অবশ্যই কি নৌকা যেখান দিয়ে চলে। আচ্ছা, নৌপথ, তাহলে ভৌ, ভৌ যুগ উক, বাবুক, উক, বাবুক। আবার যদি প্রকৃতিপত্তই করি তাহলে ভু যুগ উক, ভাবুক। প্রকৃতিপত্ত করলে ভু যুগ উক, ভাবুক। আমরা সেটাই যাচ্ছি না, শুধুমাত্র এটাই রাখছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? আবার আমরা আরেকটি নিয়মে যাব, দেখি এর ভিতরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হচ্ছে, মাশাল্লাহ, হচ্ছে ভৌযুগ অক, হ্যাঁ ভাবুক। আচ্ছা, তাহলে এখানে দেরিতে আসতেছে, পৌযুগ অক, হ্যাঁ পাবক, রাইট। তাহলে মুছে দিচ্ছি, আশা করছি এই নিয়মটা ক্লিয়ার হয়ে গেছে তোমরা। এইভাবে একটু পড়বা, তাহলে আশা করছি মোটামুটি সমস্যা কেটে যাবে। এখন আমরা 5 নাম্বার নিয়মে যাই। 5 নাম্বার যে নিয়মটা, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেকেই আবার প্যাঁচ লাগিয়ে দেয়, মনে থাকে না। 5 নাম্বার নিয়মটা আমরা এভাবে পড়বো। এই 5টি শব্দ, 5 নাম্বার নিয়মে 5টি শব্দ বাদে, 5টি শব্দ বাদে, কোন 5টি শব্দ? এই 5টি শব্দ আমরা লিখতেছি। একটা হচ্ছে ইক্ষা, ইক্ষণ, ইক্ষা, ইক্ষণ, ইস, ঈশ্বর, ইস, ঈশ্বর, ইপসা, ইপসা। এটা হচ্ছে প দন্ত স, ইপসা, প দন্ত সা, ইপসা। এই যে যদি এই 5টি শব্দ থাকে, যদি এই 5টি শব্দ থাকে, সবসময় মনে করবা কি হবে? সবসময় মনে করবা দীর্ঘইকার হবে, দীর্ঘইকার, দীর্ঘইকার তোমরা চিনি, এই যে দীর্ঘইকার, এই দীর্ঘইকার হবে। যদি এই 5টি শব্দ থাকে তাহলে কি কার হবে? দীর্ঘইকার। বাকি সকল ক্ষেত্রে হ্রস্বইকার হবে,
দেখো আমরা উচ্চারণ শব্দটা দেখলে কিন্তু উচ্চারণ করতে পারবো। যেমন আমরা যদি বলি পরীক্ষা, যদি বলি পরীক্ষা, তো পরীক্ষা দিয়ে এখানে একটা লিখি পরীক্ষা, পরীক্ষা বানাম কিভাবে, এইভাবে পরীক্ষা, এইভাবে পরীক্ষা, তাই না? তো ইচ্ছা আসতেছে না, ইচ্ছা কিভাবে হবে আমরা জানি, ইচ্ছা এই যে দীর্ঘিকার দিয়ে লিখছি আমরা, ইচ্ছা, ইক্ষণ, ঈশ্বর, ঈশ্বর, ইপসা দীর্ঘিকার দিয়ে লিখছি। এই পাঁচটি শব্দগুলো আবার বলি। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা, ইক্ষণ, ঈশ্বর, ইপসা। ইচ্ছা, ইক্ষণ, ঈশ্বর, ইপসা। ইচ্ছা, ইক্ষণ, কি বলছি, ঈশ্বর, ইপসা। ইচ্ছা, ইক্ষণ, ঈশ্বর, ইপসা। ইচ্ছা, ইক্ষণ, ঈশ্বর, ইচ্ছা, ইপসা। এই পাঁচটি শব্দ বললেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, পরিযোগ, এই যে ভুল হয়ে যাচ্ছে কিন্তু, ভুল হয়ে গেছে। পরীক্ষা কখনো কি দীর্ঘিকার, পরি শব্দটা কি, এটা তো সূত্র দেওয়ার প্রয়োজন নাই। কারণ পরি যখন আমরা কি সেই হুল পরি লিখতেছি, আমরা কি সেই যে সৌন্দর্য এই যে নায়িকা পরি লিখতেছি? অবশ্যই না। তো পরীক্ষা কি, পরীক্ষার পরি কিভাবে লিখবো? পরি মানে হচ্ছে চার দিক, চার দিক বিবেচনা করে যে ইচ্ছা বা শিক্ষা তুমি গ্রহণ করে উপস্থাপন করে, ওইটা হচ্ছে পরীক্ষা। তাহলে পরি তো অবশ্যই আমরা রস্যিকার দিয়ে লিখবো, এটা তো আর সূত্রের প্রয়োজন নেই। পরি জাস্ট ইচ্ছাটা আমরা কি লিখবো, দীর্ঘিকার দিয়ে। এই যে এটা, এই কথাটা বলছি আমি। পরের শব্দটা কিন্তু হ্যাঁ পরি হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু মনে সমস্যা, ভুল হলে কিন্তু খুব ভালো জিনিস, পরে কিন্তু সঠিক হয়ে যায়, এটা ভালো একটা লক্ষণ। আচ্ছা, প্রতীক্ষা, এখন যদি আমরা লিখি প্রতীক্ষা, প্রতীক্ষা। আচ্ছা, যদি লিখি সতীশ, সতীশ। আচ্ছা, যদি লিখি পরীক্ষণ, পরীক্ষণ। আচ্ছা, এরকম আমরা আরো শব্দ যদি লিখি, গিরিশ, যদি লিখি গিরিশ, গিরিশ। যদি লিখি শীষ চন্দ্র দাস কিন্তু আছে, শীষ, শীষ। এরকম শব্দগুলো আমরা লিখবো এখানে। প্রতি রফলা আছে আপু, ঠিক আছে রফলা দিবা। রসিকা তো আছেই, রফলা দিবা। হ্যাঁ, যদি লিখি দিল্লীশ্বর, দিল্লি বানান তো আমরা জানি, দিল্লি, দিল্লীশ্বর, তাহলে বর্ষণ নিচে ব অন্তঃস্থ, দিল্লীশ্বর। যদি লিখি অধীশ্বর, অধীশ্বর। এরকম যদি লিখি আমরা অভিপ্সা, 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 অভিযোগ, ইপসা, এই যেমন এখানে আছে কিন্তু, হ্যাঁ অভিযোগ, ইপসা। আচ্ছা, তাহলে আশা করছি মোটামুটি সমস্যাগুলো ক্লিয়ার হচ্ছে। এই সবগুলার কিন্তু শেষেরটা কি, সেটা হচ্ছে এই দীর্ঘিকার, এই দীর্ঘিকার হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, প্রতিযোগ ইচ্ছা, বানানটা কিন্তু রস্যিকার হবে। প্রতি তো আমরা জানি প্রতি বানান কিভাবে, ইচ্ছা পরেরটা হবে দীর্ঘিকার, ইচ্ছা। আমরা সতী, এখানে কিন্তু রস্যিকার হবে না। সতী বানান কিভাবে, আমি বলছিলাম সতী বানান ব্যতিক্রম, সতীত্ব নারীত্ব বলেছিলাম না, বানানে ব্যতিক্রম, এই জন্য সতী বানান এইভাবে হবে, সতী যুগ ইস, ইস, সতীশ। পরিযোগ ইক্ষণ, পরিযোগ ইক্ষণ, ইক্ষণ। গিরিশ, গিরিশ কি হবে, এই গিরি, গিরি কিন্তু দীর্ঘার হবে না, কারণ গিরি মানে কি, গিরি মানে পাহাড়, তো পাহাড় দীর্ঘার হবে না। গিরিযুগ ইস, গিরিশ। শীষ, শীষ তো শি লিখবো, শ্রীযুগ ইস, শ্রীযুগ ইস। শীষচন্দ্র দাস একদম কবির নাম, সাহিত্যিকের নাম। দিল্লীশ্বর, দিল্লি বানাতো দিল্লি, আমরা জানি দিল্লি যুগ ঈশ্বর। যদি থাকে অধীশ্বর, অধিযোগ ঈশ্বর। অভিপ্সা, অভিযোগ ইপসা, অভি বানাও দীর্ঘিকার দিয়ে, অভি মানে এটা অভি মানে চারদিক। পরীর আরেক নাম হচ্ছে অভি, পরি যা যে নাম, অভিও তার নাম। অভিক্ষা মানে পরীক্ষা, আর অভিপ্সা মানে ইচ্ছা আর কি, পরীক্ষা দেওয়ার ইচ্ছা। অভিযোগ, ইপসা, ইপসা। এই তো, এই নিয়মগুলো, এখানে অনেক উদাহরণ দেখছো, কতগুলো উদাহরণ চলে আসছে এখানে। দিল্লী যুগ ঈশ্বর, সতীশ কার কেন, হ্যাঁ সতীশ, সতী মানে কি বলেছে আপু, রোজিনা আপু, সতী মানে হচ্ছে, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ, সতীত্ব নারীত্ব বলেছিলাম না। এই দুইটা শব্দ বা এই কয়েকটা শব্দ তোমার কি হবে, দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। সতী কখনো কি হবে না, সতীত্ব নারীত্ব, সুদি বিন্দু, সুদি কখনো কি হবে না, রসিকার হবে না, সুদি সবসময় দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। আচ্ছা, তাহলে আরো কোনো সমস্যা আছে কিনা,
তাছাড়া যত শব্দ আছে আমরা যদি দেখি, এখন যদি রবীন্দ্র লিখি, রবীন্দ্র কে কে বলে লেখো তো, রবীন্দ্র, রবীন্দ্র লেখো, রবীন্দ্র কি হবে? আমরা একটু বেশি প্র্যাকটিস করি, সময় আমরা দিব আরো। রবীন্দ্র, গিরীন্দ্র, ইন্দ্র, সতীন্দ্র, সতীন্দ্র, মহেন্দ্র। আচ্ছা, এইগুলা আমরা বুঝতেছি, এইগুলা নিয়মের বাহিরে। এই তো গুড লতাপু, দেখছো এখানে কিন্তু ইন্দ্র কেন বলেছি, ওই একটা ওই পাঁচটার ভিতরে কিন্তু নাই, ইন্দ্র আলাদা শব্দ, তাই না? এই পাঁচটার ভিতরে এখানে নাই। হ্যাঁ, কি বলছে এটা? মনস যুগ ঈশা, মনীষা, মনস যুগ ঈশা। মনস মানে মন আপু, আর ঈশা মানে শিক্ষা, মনের শিক্ষা। মনটা যার পরিষ্কার পরিচ্ছন্ন বা জ্ঞানে পরিপূর্ণ তাদের বলা হয় মনীষা। মনস যুগ ঈশা, এই যে দীর্ঘার হবে ঈশা, ঈশ ঈশ্বর, ঈশ কিন্তু আসবে আর কি, আকার এখানে আছে বলে দিয়েছি আমরা, দিয়ে দেওয়া হয়েছে মনস যুগ ঈশা আসতে। আচ্ছা, তাহলে আশা করছি ক্লিয়ার তোমরা এখানে। আমরা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, আমি পরের একটা নিয়মে চলে যাব। এই যে 8টা 10 বেজে গেছে, এখন আমরা ব্যঞ্জন সন্ধি ধরতে পারি নাই। আচ্ছা, দেখি তো এখানে সবাই ক্লিয়ার না? অধীশ্বর, অধীশ্বর, অধিযুগ ঈশ্বর, অধি বানাম কিভাবে? দীর্ঘার দিয়ে, অধিযুগ ঈশ্বর। এই যে অধীশ্বর লিখেছি না, এই যে অধীশ্বর লিখি নাই না। আচ্ছা, অধি লিখবা তুমি, অধি, অধি মানে মালিকানা, এটা চারিদিকের অধি না, রসিকা দেওয়া যাবে না। অধিযুগ ঈশ্বর, অধীশ্বর। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা এটা মুছে দেই। আরো কেউ ক্লিয়ার কিনা, কারো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। কারো প্রশ্ন থাকলে বলবেন। রবিযুগ ইন্দ্র, হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে। নুরেস্তা আপু আরেকটু বলবো, মুনিয়া আরেকটু আপু। আচ্ছা, এই মুছে ফেলতে যাই হোক, যেটি রয়েছে এরা ইচ্ছা, ইক্ষণ, ঈশ, ঈশ্বর, ইপসা, এই 5টি শব্দ ছাড়া, মানে এই 5টি শব্দ থাকলে পরের শব্দে কি বলতে কি দিবা, অনেক কিন্তু কনফিউজড হয়ে যায়। দীর্ঘার হবে না রস্বীকার হবে? এই যে পরেরটা ইচ্ছা, এই পরীক্ষা, রস্বীকার হবে না দীর্ঘার হবে, এটা কিন্তু কনফিউজড হয়ে যায়, তখন দীর্ঘার দিবা। এই পরীক্ষা, ইচ্ছা আসতেছে না, ইচ্ছা আসতেছে, এই জন্য। আচ্ছা, রবীন্দ্র, রবি যুগ ইন্দ্র, দেখো এই দেখেন ভাইয়া, এই যে এই 5টা কিন্তু রবীন্দ্রর ভিতরে নাই, গিরীন্দ্রর ভিতরে নাই, মহেন্দ্রের ভিতরে নাই, সতীন্দ্রের ভিতরে নাই। এই জন্য এখানে ইন্দ্র বানান, ইন্দ্র দেবতা আছে আপনাদের জানেন, এই ইন্দ্র দেবতা কখনো কি দীর্ঘার দিয়ে লিখেছেন? কখনো লেখেন নাই। ইন্দ্র দেবতা কিভাবে? রস্বী যুগ দন্ত নয় দয় রফলা, ইন্দ্র। এই জন্য ইন্দ্র এইভাবে লিখতে হবে। আর রবি, রবি কি দীর্ঘার দিয়ে লেখা যাবে? রবি মানে সূর্য, তো সূর্য অবশ্যই কি দিয়ে লিখতে হবে? রসিকার দিয়ে। আচ্ছা, রবীন্দ্র, হ্যাঁ রবীন্দ্র বলেছি আপু। সাউন্ড কি কম শুনি না? সাউন্ড তো ঠিকই আছে। রবীন্দ্র, রবি যুগ ইন্দ্র, আমি লিখে দিচ্ছি রবীন্দ্র, রবীন্দ্র, এই যে রবীন্দ্র, দেখো তো এই যে রবি বানান কিভাবে লিখবো আমরা? এই যে রবি বানান তো এইভাবে লিখবো, রবি মানে কি? সূর্য, তাই রবি, আর ওই রবি লেখলে তো ভুল হবে। আর ইন্দ্র, ইন্দ্র সবসময় এইভাবে, কারণ ওই 5টার ভিতরে যায়নি। রবীন্দ্র, মহেন্দ্র, সতীন্দ্র, জ্ঞানেন্দ্র। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। তাহলে আমরা মুছে দিচ্ছি, ক্লিয়ার হইলে কিন্তু ভালো লাগে। আচ্ছা, এখানে তাহলে মুছে দিচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো উদাহরণ চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা অন্য একটি নিয়মে যাই, দেখি। এটা হচ্ছে একটি মজার নিয়ম। এটা অর আর আর থাকলে, যদি কোনো শব্দে অর আর আর থাকলে, অর আর আর থাকে, তাহলে কি হবে? তাহলে এই রিকার হবে, রি হবে। এত বেশি বড় নিয়মে যাব না আমরা। যদি অর শব্দটা অর উচ্চারিত হয়, যেমন অর কিভাবে উচ্চারিত দেখেন, মহর্ষি, মহর্ষি, এই মহর্ষি, দেবর্ষি, 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 সপ্তর্ষি, এরকম অনেক শব্দ, সব কি হবে? অর উচ্চারিত হবে। মোহর, মোহর, দেবর, দেবর, সপ্তর, এই অর উচ্চারিত হবে, তাহলে রিকার হবে। আর আর উচ্চারিত হলেও কি রিকার হবে? যেমন আমরা শীতার্ত, এই অনেক পরীক্ষাতে আসছে, এই যে আর শীতার, শীতার ত, শীতার্ত, ক্ষুধার্ত, 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 ভয়ার্ত, ভয়ার্ত, বন্যার্ত, বন্যার্ত, এরকম আছে না, যত ধরনের শব্দ আছে। আচ্ছা, সপ্তর্ষি, তাহলে এখানে এটা অর না, তাহলে কি লিখবো আমরা? সপ্তযুগ ঈশি না, ঋষি লিখবো। সপ্ত, সপ্ত, ও মহাশ্রিতটা,
মহাযুগ ঋষি, মহাযুগ ঋষি, মহর্ষি। এটা কি লিখবো? দেবযুগ, দেবযুগ ঋষি, দেবর্ষি। এটা কি লিখবো? সপ্তযুগ ঋষি, সপ্তযুগ ঋষি, সপ্তর্ষি। আর এটা কি হবে? শীত যুগ। আর তো লিখবো শীত যুগ, আর তো লেখা যাবে না, শীত লিখবো এখানে প্রথমে, শীত যুগ ঋত। হ্যাঁ, আর তো উচ্চারণ কিন্তু আর তো আসতেছে, কিন্তু আর তো লেখা যাবে না। তিনি হবে ক্ষুধা যুগ ঋত, ভয় যুগ ঋত, তারপর বন্যা যুগ ঋত। আচ্ছা, মহাযুগ ঋষি, রাইট। মহর্ষি, দেবর্ষি, ক্ষুধার্ত, হ্যাঁ রাইট, গুড, থ্যাংক ইউ, হয়েছে। ঋত শব্দের মানে কি? হ্যাঁ, ঋত শব্দের মানে হচ্ছে নেওয়া আর কি, নেওয়া বা হরণ করা। তবে এই শীতার্ত, ক্ষুধার্ত, ভয়ার্ত, বন্যার্ত এটা অন্য অর্থে বোঝাচ্ছে না, জাস্ট এটা শব্দটা সংযুক্ত করেছে, কি করেছে, সংস্কৃত শব্দ পরিণত করেছে, শুধু রি আর কি। আচ্ছা, ঋত পরে আবার কিন্তু সন্ধি কিছু শব্দের অর্থ হয় আর অর্থহীন হয়, সব অর্থ শব্দের কিন্তু অর্থ নেই, মনে রাখবা। সন্ধি একটা অর্থহীন হয় আর একটা অর্থযুক্ত হয়। আচ্ছা, এরকম একটা শব্দ আমি দিচ্ছি, এটা এটা তোমরা করো তো দেখি। যেমন কি বলেছে? নীলাচল, নীলাচল না হিমাচল, দে হিমাচল, এর সন্ধি বিচ্ছেদ কি? হিমাচল, ওই পরীক্ষায় দিয়েছিলাম আমরা। হিমাচল, হিমাচলের সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা কিন্তু অর্থপূর্ণ শব্দের সন্ধি। আচ্ছা, হৃদা তো কিন্তু অর্থহীন শব্দের সন্ধি। অপরাজিতাপুরে দেখছি না, মেসেজ করতেছে। আচ্ছা, এটা দ্রুত দ্রুত, হিমাচল কি হবে? আচ্ছা, উপরটা মুছে দেই, এগুলো মুছে দেই। আশা করছি এই নিয়মটা বুঝে গেছে, 6 নম্বর নিয়ম ছিল এটা। আমরা সরাসন্ধিতে আর বেশি নিয়ম দিচ্ছি না, আমরা এখন ব্যঞ্জন সন্ধিতে চলে যাব। এই যে এটা ধরা হয়, সুমি আপু, তাহমিনা লতা আপু। আচ্ছা, অপশন দিই তাহলে, অপশন দিলে সহজ হয়ে যাবে। হিমাচলের অপশন দেই, ওই দিন যে অপশনটা দিয়েছিলাম, হিমাচল, হিমাচল, এটা কিন্তু চ। হিম যুগ, হিম যুগ আচল, আচল, হিম যুগ অচল, হিম যুগ অচল, হিম যুগ আচল, কোনটা হবে? এই যে 4টে অপশন দিয়েছি। মাশাআল্লাহ, এই তো অনেকে শিখে গেছে। এই যে গুড, নাসির ভাইয়া হয়ে গেছে। আচল হবে না, আচল তো হলে, আচ্ছা দেখি, এই যে খ হবে না, খ হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি আমি। এখানে এই যে গ হবে, এই যে যদি কোনো অপশনে আপনি হর্ষযুক্ত চিহ্ন দেখেন, তাহলে সন্ধির ক্ষেত্রে প্রথমে ওইটাকে মনোযোগ দিতে হবে। এটাও কিন্তু হয়তো, কিন্তু এখানে হর্ষ চিহ্ন নাই, এখানে হর্ষ চিহ্ন দিয়েছি আমি। অচল মানে কি? অচল, অচল অর্থ, অচল অর্থ কি? অচল অর্থ হচ্ছে পাহাড়, অচল অর্থ হচ্ছে পাহাড়। আর আঁচল অর্থ কি? আঁচল অর্থ তো আমরা জানি উড়না, আঁচল অর্থ উড়না। আর এই আঁচল শব্দের কোনো অর্থ নেই, এই আঁচল শব্দের কোনো অর্থ নেই। তার মানে এখানে তো হিমাচল, আমরা উড়নার কথা বলছি না, হিমাচল একটা পাহাড়ের কথা বলছি যেখানে বরফ আছে, হিম অর্থ বরফ, আর আঁচল আর অচল অর্থ কি? পাহাড়। এইটা অবশ্যই অর্থপূর্ণ কি? স্বরসন্ধি। আচ্ছা, তাহলে বুঝেছেন আশা করছি। আমরা মুছে দিচ্ছি, হিমযুগ অচল, গুড। হর্ষ চিহ্ন হবে, হ্যাঁ হর্ষ চিহ্ন যদি অপশন থাকে, সবসময় কিন্তু দিবে না হর্ষ চিহ্ন, অপশন থাকলে দিবা আপু। আচ্ছা, তাহলে আমরা স্বরসন্ধির পার্টটা গুছিয়ে নিচ্ছি। আরো নিপাতনে কিছু স্বরসন্ধি রয়েছে, এগুলো তোমরা জানো, তোমরা শেয়ার করার প্রয়োজন নাই, সবাই জানো। আমরা পরে যাই, ব্যঞ্জন সন্ধিতে চলে যাই। কিছু ব্যঞ্জন সন্ধি দিয়ে আমরা দেখি। ব্যঞ্জন সন্ধি, আচ্ছা আজান দিতে থাকো, আজান দিতে থাকো, আমরা লিখতে থাকি। হ্যাঁ হ্যাঁ, হর্ষ চিহ্নটাকে প্রাধান্য দিতে হবে। হর্ষ, হিমের নিচে না, মর নিচে হর্ষ চিহ্ন হবে, মর নিচে হর্ষ চিহ্ন হবে।
আনন্দিত থেকে আমি লিখতে থাকি, এটা দিয়ে উদাহরণ লিখি কিছু। লিখি তো আমরা আর বেশি লিখছি না। আচ্ছা হ্যাঁ, ও হ্যাঁ ভাইয়া 2 পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, 2 পয়েন্ট আমি বলে দিব, 2 পয়েন্ট বলবো, কারণ এটা শেষে রেখেছি আপু কিছু প্রশ্ন, শেষে আমি কিছু প্রশ্ন এরকম লিখেছি যারা একটু খটকার মেজারে পড়ে যায়। কোনটা সাউন্ড কমে গেছে? সাউন্ড কমে গেছে, আবার একটু দেখি। ও এই কেন কমলো কেন? ওফো অপরাজিতা আপু, এই জন্য তো তোমাকে ডাকছিলাম আমি। আচ্ছা আল্লাহ ভরসা, আশা করছি তুমি এখন ভালো আছে। আচ্ছা দেখি তাহলে, হ্যাঁ এখান থেকে আরেকটি লিখি, চলচ্চিত্র। চলচ্চিত্র চলচ্চিত্র আমরা এখানে উচ্ছেদ, উচ্ছেদ এখানে আসবে না, উচ্ছেদ বিচ্ছেদ লুপ্ত হবে একটা চ। যদি আমরা লিখি আর কি এরকম আরো অনেক উদাহরণ লিখবা, দেখবা তোমরা জগন্নাথ, জগন্নাথ, এতে এইরকম শব্দ, যদি এইরকম শব্দগুলো আসে, দ্বীপযুগ অয়ন, এটা এখন আসেনি, এটি পরে আলোচনা করব, অয়ন হবে না। আচ্ছা এইরকম শব্দ হলে এখানে কি হবে? খণ্ডত হবে, খণ্ডত হবে, এরকম হলে খণ্ডত হবে, খণ্ডত হবে। আচ্ছা আর যদি কোনো শব্দে খণ্ডত থাকে, আর খণ্ডত থাকলে কি হবে? দ হবে, খণ্ডত যুক্ত থাকলে দ হবে। যেমন আমরা যদি এখানে লিখি তৎসম, তৎসম, তৎপর, তৎপর, তদ্ভব, তদ্ভব। আচ্ছা উৎসর্গ, উৎসর্গ, তারপর আরও অনেকগুলো আছে, মনে আসতেছে না এরকম। তৎকাল তোমরা দেখে নেবা, জাস্ট ধারণাটা আমি দিয়ে দিই এইরকম। হ্যাঁ উল্লাস কিন্তু হবে না, উল্লাস, হ্যাঁ উল্লাস হবে, উচ্ছ্বাসটা অন্যরকম। উল্লাস, তাহলে উচ্ছ্বাসটা কীরকম? উচ্ছ্বাস চ যুগ ছাস, এটা কিন্তু এই নিয়মে না, উচ্ছ্বাস একটু ভিন্ন নিয়মে, এখানে চ ছ যুক্ত আছে। জগৎ যুগ নাথ, গুড, হ্যাঁ ঠিক আছে। উদ্যোগ দিন, হ্যাঁ জগৎ যুগ নাথ, রাইট, হ্যাঁ মাশাল্লাহ। তাহলে আশা করছি তোমাদের ধারণা আছে। তা যদি এইরকম যুক্তবর্ণ থাকে তার মানে কি, একটা কেটে যাবে একটা থাকবে, একটা কেটে যাবে আর একটা থাকবে, এই যে একটা কেটে যাবে একটা থাকবে, ল কেটে যাবে ল থাকবে, চ কেটে যাবে চ থাকবে, এটাও কেটে যাবে এটাও থাকবে, এটাও কেটে যাবে এটাও, এইরকম। যেমন এখান থেকে এটা অনেকবার এসেছে, কুত জটিকা, কুত কীভাবে? কুত যুগ জটিকা, এই যে বরিকা জ চলে গেছে না, জ আছে, জটিকা, কুজ্জটিকা মানে কুয়াশা, কুজ্জটিকা। উদ্যোগ দিন, তো তোমরা লিখেছে শরৎ, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, এটা কিন্তু শুদ্ধ শব্দ, শরৎচন্দ্র কিন্তু বানান না, এটা শরৎচন্দ্র, আর কবির বানান ক্ষেত্রে এই শরৎ চন্দ্র, সন্ধির ক্ষেত্রে ওইটা শরৎচন্দ্র। তৎসম যুগ সম, হ্যাঁ এই যে ওইটা ওই নিয়ম, খণ্ডত থাকলে কি হবে? দ হবে, খণ্ডত যুক্ত থাকলে ড হবে। উদ্যোগ দিন, রাইট হোসেন ভাইয়া, নাসির হোসেন ভাইয়া, ঠিক আছে। কুত, কুত কুতের কু হয়ে গেছে আপু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জটিকা, ঠিক আছে জটিকা, উদ্যোগ জটিকা, জটিকা মানে অল্প, তা সে শিশির তো অল্পই থাকে, বেশিক্ষণ পড়ে না,
আশা করছি এখানে ক্লিয়ার তোমরা। কারো কোনো সমস্যা থাকলে বলবা, আরো শেয়ার করব। পানি খেয়ে নিই। হ্যাঁ, কুজ্জুক ঝটিকা। উচ্ছ্বাসটা কেমন হবে? উচ্ছ্বাসটা শ্রীদাস দীপযুগ অনট। উচ্ছ্বাস, উচ্ছ্বাসটা কেউ দেখে দেয়নি, দিয়েছে কিনা দেখি নাই আমি। আচ্ছা, তাহলে উদ্যোগ নত, উদ্যোগ লাশ, আর এটা উচ্ছ্বাস। উচ্ছ্বাসটা কিভাবে দেখো তো? উচ্ছ্বাসটা অর্থগত সন্ধি। উত উত দিলাম, পরে কি এই শ্বাস বানানটা দেখতে হবে। শ্বাস বানাম এইভাবে, শ্বাস। তা আমাদের শ্বাসের পরিমাণ যখন উদ্যোগ শ্বাস, হ্যাঁ গুড নাসির হোসেন ভাইয়া, গুড। উদ্যোগ শ্বাস, শ্বাস মানে কি আমরা জানি, এই শ্বাসের পরিমাণ যদি আনন্দের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে এটা আছে, এই শ্বাসের পরিমাণ যদি বেশি হয় তাহলে আনন্দটা বেশি হয়ে যায়। তো এই শ্বাসটা দিতে হবে, কিন্তু এই শ্বাস লেখা যাবে না, শ্বাস। উচ্ছ্বাস, রাইট, ঠিক আছে। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি এখানে। আশা করছি তোমরা ধারণা হয়ে গেছে। এখানে এখানে আর সময় নষ্ট করছি না আমরা। আচ্ছা, এখন আরেকটি নিয়ম দেই আমরা। যদি কোনো বর্ণে নাসিক্য বর্ণ থাকে, কোনো শব্দে নাসিক্য বর্ণ থাকে, 2 নম্বর দেখি আমরা। নাসিক্য বর্ণ থাকলে, নাসিক্য বর্ণ থাকলে, নাসিক্য বর্ণ কয়টি? 7টি আমরা জানি। থাকলে কি হবে? ম হবে। সন্ধি বিচ্ছেদ করার ক্ষেত্রে ম হবে। যেমন অহংকার, অহংকার, অহংকার আছে না, এই যে নাসিক্য বর্ণ অনুসার অহংকার। সঞ্চয়, সঞ্চয়, সংহার, সংহার নাসিক্য বর্ণ আছে যে অনুসার। তারপর সন্ধি, সন্ধি যে নাসিক্য দন্তন্য কিন্তু নাসিক্য বর্ণ, সন্ধি। কিংবদন্তি, সংবিধান, একটা পরীক্ষা কিন্তু আসছে, সংবিধান, সংবিধান বিশেষ পরীক্ষা এসেছে। তারপর কিংবদন্তি, কিংবদন্তি বানানটা কিন্তু দেখতে হবে, কিংবদন্তি। আচ্ছা, তাহলে আমরা আর বেশি উদাহরণ দিচ্ছি না, কারণ সময় কম কিন্তু আমাদের। তো অহংকার কি হবে? লেখছো তোমরা, দেখছি অহম যুগ, এই বিষয় দিও, হর্ষ চিহ্ন দিও, যুগ কার, অহংকার। তো সমযুগ, সমযুগ চয়, সঞ্চয়, সমযুগ হার, সমযুগ হার। আচ্ছা, সমযুগ ধি, সমযুগ ধি, সন্ধি। শুরুতে বলেছি সংবিধান, সমযুগ বিধান, সমযুগ বিধান, সংবিধান। আচ্ছা, কিংবদন্তি, কিম যুগ বদন্তি, কিম যুগ বদন্তি, কিংবদন্তি। এইগুলা হচ্ছে তোমার নাসিক্য বর্ণ আছে। নাসিক্য বর্ণ থাকলে কি হবে? ম লিখতে হবে। তাহলে এখন এটা লেখো তো তোমরা দেখি, কার হয়? সিংহ তো নাসিক্য বর্ণ আছে, সিংহ, সিংহ। দংশন, চাকরি পরীক্ষা এসেছিল, দংশন, দংশন। তারপর কি আছে? সিংহ, দংশন। বিংহতি, বিংহতি ঘোড়ার ডাক, বিংহতি আছে না, ঘোড়ার ডাক। দংশন, হ্যাঁ। হিংসা, জিজ্ঞাসা, হিংসা, জিজ্ঞাসা, এরকম শব্দ। আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু হচ্ছে না। মনে করছো তোমরা সেম জিনিস, এখানে যে নিয়ম এখানে ওই একই নিয়ম। আসলে কিন্তু এখানে একটু ভিন্ন নিয়ম, এইটা মনে রাখতে হবে। যদি এইরকম শব্দগুলো দেখো, এই দেখো, এরপরে যদি অনুসার পরে যদি কি থাকে, যদি থাকে কি উষ্ম বর্ণ থাকে। উষ্ম বর্ণ আমরা জানি, উষ্ম বর্ণ কয়টি? 4টি। উষ্ম বর্ণ থাকলে কি তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ, এই 4টি বর্ণ থাকলে তাহলে এখানে দন্তান্ন হবে, মনে রাখবা। তাহলে এই অনুসারের ক্ষেত্রে কি আসবে? দন্তান্ন হবে। আচ্ছা, যেমন কি দেখি, সিংহ কি হবে? তাহলে সিন যুগ হ,
শিন যুগ হ সিংহ, দন যুগ শন দনশন, বিন যুগ হতি বিংহতি, হিন যুগ সা হিংসা, জিগাংসা কি হবে জিগাং, দেখো এটা বড় কিন্তু জিগাং যুগ সা, যা তাই লিখবা। এই তো গুড, ধরে ফেলছি আশা করছি। হ্যাঁ, এই দম হবে না কিন্তু শিন হবে, গুড়ার ডাক হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, আশা করছি বুঝে গেছো। একটু পার্থক্য যেথায় ছিল সেখানে নক করেছি। আচ্ছা ঠিক আছে, আশা করছি তোমরা ক্লিয়ার। এটা মুছে দিচ্ছি, সমস্যা থাকলে আবার বলো, কমেন্ট করো, আমি তো আছি এখানে। আচ্ছা দেখি এখন আরেকটা নিয়মে চলে যাই আমরা দ্রুত। জিজ্ঞাসা ইচ্ছা, হ্যাঁ রাইট, ঠিক আছে। এখন একটা প্রচলিত বর্ণ করে লিখেন, বড় করে লিখবো আপু, আরেকটু বড় করে লিখবো? আচ্ছা বলবা আগে, তাহলে ভিডিওটা তুমি একটু জুম করে দেখবা, পরে যখন শেষ হবে ক্লাস যদি কোনো সমস্যা থাকে জুম করে দেখবা। তাহলে দেখো তো, আমরা যদি এটা এই নিয়মটাতে এইভাবে দেই, যেমন কি লিখবো, মদিনা স যুগ ট, তাহলে আর মদিনা স যুগ ঠ, তো এইরকম দুইটা শব্দ আছে, কয়েকটি শব্দ আছে। যদি এই ট থাকে তাহলে ট হবে, আর ঠ থাকলে তাহলে থ হবে। যেমন এখান দিয়ে আমরা কয়েক শব্দ লিখি, যেমন শিষ্ট বা সৃষ্টি, বৃষ্টি, কৃষ্টি, এইরকম শব্দ। তাহলে কি হবে, শীষ, মধুর জন্য দন্তস্ব লিখতে হয়, বর্গজ লিখতে হয়, শীষ যুগ এই ট, ত হবে, সৃষ্টি লিখলে শীষ যুক্তি, বিশ যুগ টি, বৃষ্টি। আর থ জন্য কি বলছি, ঠ জন্য থ লিখবো। এখানে একটা উদাহরণ পাওয়া যায়, এই উদাহরণটা বেশিরভাগ পরীক্ষায় আসে, এটা হচ্ছে ষষ্ঠ, তো ষষ্ঠ মানে 6, ষষ্ঠ যুগ থ, এই ষষ্ঠ। এই টপিক কম পারি আপু, আচ্ছা কম পারার কিছু নাই, একটু পরিশ্রম করো পারবা, ক্লাস করুন। হ্যাঁ মজায় ক্লাস করুন। আচ্ছা কখন শেষ হবে, শেষ করে দিব? আচ্ছা তোমরা শেষ করে দিবো বলে শেষ করে দেবো, সমস্যা নেই, আমি তো 1 ঘন্টাই নেই ক্লাস, বেশি নেই। তবে আজকের টপিক তো সন্ধি, এক ক্লাসে শেষ করতে হয়, কারণ পরে তো বারবার নেওয়া যায় না। আচ্ছা শীষ যুক্তি, হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দ্রুত শেষ করে দিই। আচ্ছা তাহলে এখানে আশা করছি ধারণা হয়ে গেছে তোমাদের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সন্ধি ক্লাস আসলে 2 ঘন্টাতে শেষ হবে না। আচ্ছা 4 নম্বর আরেকটা নিয়মে যাই, বিষয়গ নিয়ে কনফিউজড থাকি। আচ্ছা বিষয়গ নিয়ে কনফিউজ থাকি, আচ্ছা ঠিক আছে, বিষয়গ আলোচনা করবো। এই আর কয়েকটা নিয়ম দিচ্ছি ভাইয়া, 2টা নিয়ম দিব, এই চলে দেবো, এটা শেষ করে দিব আমরা। 2টা নিয়ম বা আরেকটা নিয়ম দিচ্ছি। আচ্ছা যেমন এখানে মজার নিয়ম হচ্ছে এটা, ক থাকলে কি লিখবো, ক থাকলে না, ঘ থাকলে ক লিখবো, মানে পরেরটা থাকবে 3 নাম্বার থাকবে 1 নাম্বার লিখবো। তারপর চ থাকলে কি লিখবো, বর্গজ লিখবো। তারপর ট থাকলে আমরা এই সরি থাকবে কি, এই 3টা থাকবে। ট লিখবো কখন, যখন কি থাকে, ট ঠ ঢ থাকে, ঢ মানে আবার কি, ঢয় শূন্য র, আবার এই ঢ, আবার ঢয় শূন্য ঢ, বা এই ঢ, যেটাই হোক, এই তিনটাই, বা এই 2টাই বেশিরভাগ পরিচিত। তারপর চ ট, তারপর ত দন্তন্য, ত যদি ত কখন লিখবো, যদি দ থাকে, দ থাকলে ত লিখবো। তারপর প কখন লিখবো, যদি প ফ ভ থাকে। তাহলে এই সবগুলা কিন্তু 3, এইগুলা হচ্ছে 3 নাম্বার, আর এইগুলো হচ্ছে 1 নাম্বার। তা 1 + 3 এটাকে বলা হয়, অনেকে বলে 1 আর 3 যদি থাকে। দেখো উদাহরণটা দেখি আমরা, যেমন দেখি দিগন্ত, দেখেন এখানে কি আছে, গ আছে, এই যে 3 আছে, আমরা 1 লিখবো। দিগন্ত, দিক যুগ অন্ত, দিগন্ত। যেমন বাকযন্ত্র, বাক যুগ যন্ত্র। আচ্ছা এই যে বর্গজ, আমরা যে এটা পরীক্ষাতে আসছে নিযন্ত কি লিখবো, বর্গজ আছে কিন্তু চ লিখবো, নিচ যুগ অন্ত, নিযন্ত। এই যে দেখেন এখানে ট আমরা কি লিখবো,
ষড়যন্ত্র বা সরানন, বুঝলেন সরানন, সরানন। তো শর্ট কি আছে, ঢের শূন্য আছে, কি লিখবো, ট লিখবো। শর্ট মানে 6, 4 দিক দিয়ে বা 6 দিক দিয়ে যেখানে ষড়যন্ত্র করে, শর্ট যোগ আনন, সরানন। বা ষড় ঋতু আমরা লিখতে পারি, শর্ট যোগ ঋতু, ষড় ঋতু। সুবন্ত, শুভ যুগ সুবন্ত, সুবন্ত, শুভ যুগ অন্ত, শুভ যুগ অন্ত, এ প আসছে কিন্তু অন্ত। আচ্ছা, এই বর ক্ষেত্রে। তারপর তর ক্ষেত্রেও, দর ক্ষেত্রেও আছে কিদন্ত। হ্যাঁ, একটা উদাহরণ, কিদন্ত, কিদন্ত, কিত যুগ কিত, এই কিদন্ত আবার খণ্ডত হয়ে যাবে আর কি, কিত যুগ অন্ত। দ থাকবে না, দটা খণ্ডক্ত হয়ে যাবে, এই দটা খণ্ডক্ত হয়ে যাবে। দ থাকতে পারে, 1 থাকলে 3 নাম্বার, আবার 3 থাকলে 1 নাম্বার হবে না আপু। 3 কখনো 3 থাকবে, 1 থাকবে না, 3ই থাকবে, 1 নাম্বার লিখতে হবে। তবে 1 থাকলে 3 নাম্বার হবে না আর কি, মানে এটা সবসময় থাকবে, সবসময় থাকবে, থাকবে। এটা কি লিখবে, লিখবে, কখনো এরকম থাকবে না, এটা থাকবে না। আমরা যখন উচ্চারণগুলো করবো তখন এটা উচ্চারণগুলো আসবে। দেখো এই যে সবসময় দেখো এইগুলাই থাকবে, মানে এখানে কি আছে, 3 3 3 3 3, আর লিখছি কি, লিখছি এই যে 1 1 1 1 1, কিযুক অন্ত। হ্যাঁ, সরযুগ আনন, গুড, হ্যাঁ হয়েছে, মাশাআল্লাহ। আশা করছি ক্লিয়ার মোটামুটি। আরেকটি একটু গুরুত্বপূর্ণ একটা ইয়া দিচ্ছি, এটা সাইড নোট করে লেখো। 3টি শব্দ আছে একটু ব্যতিক্রম, যেমন ঘ, ধ, আর একটা হচ্ছে ব। এই তিনটি, এই তিনটি একটু মনে রাখবা। এই তিনটি থাকলে কিন্তু ঘর জন্য হ হবে, ঘর জন্য হ হবে। আর ধর জন্য, এই ধর জন্য বড় দ হবে, মানে মহাপ্রাণ বর্ণ। আর এটার মহাপ্রাণ বর্ণ কি, বর, মহাপ্রাণ বর্ণ কি ভ। এই দেখো, গর জন্য শুধুমাত্র মহাপ্রাণ বর্ণ হচ্ছে হ, গ এর মহাপ্রাণ বর্ণ হচ্ছে হ, দ এর মহাপ্রাণ বর্ণ হচ্ছে ধ, মানে দর ধ। এটা কয় নাম্বার, 3 নাম্বার না, এটা 3 নাম্বার দেখো, এটাও 3 নাম্বার দেখো, প ফ ব, এটাও 3 নাম্বার দেখো। আর এগুলো হচ্ছে মহাপ্রাণ, এটা 4 নাম্বার, এটাও 4 নাম্বার, এই হ কিন্তু মহাপ্রাণ। আচ্ছা, এই তিনটা মিলায় কিন্তু শেষের উত্তর কিন্তু তো আসে। এখন যদি আমরা লিখি, কি লিখি, মনে করো আমরা লিখছি, একটা পরীক্ষায় আসছিল যেমন দগ্ধ, দগ্ধ আসছিল, গয় দ, এই গড় নিচে কিন্তু দ আছে, তাই না? তখন হ লিখতে হবে, গড় জন্য কি লিখবো আমরা, দ হ, হ লিখবো, হ লিখছি না। তারপর এই যে এই দ, দ আছে না, দর জন্য আমরা কি লিখবো, ত লিখবো। এক, দর জন্য কি লিখবো, ত লিখবো, এই যে দ নিচের দেওয়ার জন্য। এইরকম সেম জিনিস, এইরকম সেম জিনিস ভিদ্য, ভিদ্য। তাহলে বি, এই যে দর জন্য কি লিখবো, দর জন্য দ লিখবো, বিত, ত, এই ত লিখবো। তারপর এই যে আরেকটি শব্দ আছে, যেমন তোমার থাকে লব্ধ, এটা পরীক্ষাতে আসছিল, লব্ধ, এটা কঠিন জিনিস তো, এর শেষ করা উচিত না। লব্ধ, বর জন্য কি লিখবো, এই বড় ব, লব যুগ যুক্ত, এই লব্ধ। আবার বলতাম, আচ্ছা আবার বলতেছি, দেখো এই যে গ থাকলে হ লিখবো, দ থাকলে ধ লিখবো, ভ থাকলে বড় ব লিখবো আর কি। আচ্ছা, গ আছে, এই যে দগ্ধ, দেখো গ আছে, এই যে কি লিখছি, দহ লিখছি। দগ্ধ জিনিসটা কি, আগুনে পোড়ানো না, তা দহ মানে কি, আগুনে পোড়ানো না, ওই জিনিসটা দৃষ্টিকোণ থেকে তোমাকে আনতে হবে। দহ মানে কি, আগুন, দাহ, দাহ করা, তাহলে এই জন্য হ আনতে হবে এখানে। এই যে দগ্ধ, দগ যুক্ত হবে না, দহ যুক্ত হবে, এইভাবে দৃষ্টিকোণটা আনতে হবে। তো দ্বিতীয় পদ্ধতি, হ্যাঁ, এই যে তদ্ধিত, তৎযুগ ইত, এই দর জন্য দ আছে না, তো কি হবে আপু, এই পথ, এই দেখো পদ্ধতি, এটাও এইরকম। তবে এই নিয়ম না কিন্তু, এটা, এটা হচ্ছে পদ্ধতি, পদ্ধতি। তখন এই যে এটা কিন্তু পদ্ধতি, পদযুগ হতি, হতি, পদ্ধতি। আর কি বলছে, তৎযুগ, তৎযুগ কোনটা বললো, পদযুগ হতে, হ্যাঁ পদ্ধতি, পদ্ধতি। ভাইয়া তাহলে এটার উপর আরেকটা ক্লাস, আচ্ছা আচ্ছা, সন্ধির উপর অনেক ক্লাস পাইবা আপু, সন্ধির উপর অনেক ক্লাস পাইবা। তারপর সমাসের উপর অনেক ক্লাস, এই গ্রুপে অনেক ক্লাস হবে, তবে এখন হবে না, কারণটা কি, এখন তোমার বিসিএস এর রুটিন, প্রতিদিনের রুটিন যাচ্ছে,
প্রাইমারি রুটিন যাচ্ছে, বিসিএস রুটিন যাচ্ছে। এখন যদি মনে করো কয়টা কি না রুটিন টপিকস অনুযায়ী হয়, আমরা চাচ্ছি কি পরে যখন আমরা প্রাইমারি আর বিসিএস এর শেষ হয়ে যাবে তখন অনেক ক্লাস পাবো আমরা, সিরিয়ালি ভাবে নিব, আরো নিব, সমস্যা নাই। হ্যাঁ, তজ্জখিত, গুড, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আরো নিব না আমরা ক্লাস তাহলে। ক্লাস তো আমার গ্রুপ, আমার কোনো সমস্যা আছে ক্লাস নিতে? আর এক ক্লাসে শেষ করে দিতে হবে এটা কোনো কথা না, আমরা আরো নিব। আচ্ছা ঠিক আছে, সন্ধির উপর আরেকটা ক্লাস নিব আমি তাহলে। আচ্ছা তাহলে ব্যঞ্জন সন্ধি এখানে শেষ করে দিচ্ছি, অনেকে ক্লান্ত হয়ে গেছে। আরেকটা ক্লাস নিই, আচ্ছা ঠিক আছে, আরেকটা ক্লাস নিব, যার যেখানে যত সমস্যা সেটা সেই উপরে নিব। আচ্ছা তাহলে এখানে আশা করছি মোটামুটি ক্লিয়ার হয়েছে তোমরা। এখন আমরা একটু বিসর্গ সন্ধি যাই। বিসর্গ সন্ধি নাকি চিনে না, অনেকেই চিনে না। বিসর্গ সন্ধি আমরা একটা টেকনিকের মধ্যে বিসর্গ সন্ধি শিখিয়ে দিব, 23 ক্লাস শেষ করে দিব। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। আচ্ছা এখন বিসর্গ সন্ধি চেনার একটা টেকনিক বলছি। এটা হচ্ছে এটা আমি পড়ছি, তিন স্বর ও রেফ, এই কথাটা মনে রাখতে হবে। তিন স্বর ও রেফ, তিনটা তালেবস্য আর কি, মানে এখানে কি আছে, তালেবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব আর এই অন্তঃস্বর, এই চারটা বর্ণ আছে কিন্তু। আর এখানে আছে কি উ, আর এখানে আছে কি রেফ। যদি এই 6টি বর্ণ থাকে তাহলে তুমি মনে করবা এটা বিসর্গ সন্ধি হবে, বিসর্গ সন্ধি হবে না। আচ্ছা পরে দেখি, সাউন্ড কমে গেছে আবার। হ্যাঁ, সমাসের অনেক ক্লাস আছে আমার, আমার আইডিতে কয়েকটা ক্লাস আছে, দেখে নিও। আর সমাস অনেক পড়াইছি, তো আবার ক্লাস হবে শীঘ্রই। সমাসে দেখবে শিডিউলে কিন্তু সমাস আছে। আচ্ছা তিন ছড়াই, হ্যাঁ তিন ছড়াইও লেখা যাবে ক্লাস, হ্যাঁ অবশ্যই নিব আপু। তিন ছড়াইও লেখা যাবে, তবে তিনটা তালেবস্য, অন্তঃস্বর, রস্যি কিন্তু নাই। তাই এখানে তিন ছড়াই লিখলে কয়টা আছে, চারটা বর্ণ আছে, এই জন্য তিন ছড়াই লিখছি না আমরা, এখানে 6টা বর্ণ লিখছি আমরা। তাহলে দেখি তো, তিন স্বর ও রেফ, এখানে যে শব্দ দেখবো, আচ্ছা একটা বানান দিচ্ছি, বানানটা সবাই লিখেন, এই বানানটা সন্ধি বিচ্ছেদ করবেন। শিরশ্ছেদ, শিরশ্ছেদ বানানটা দেখি কার কার হয়, এটা লিখে সন্ধি বিচ্ছেদ করবেন। শিরশ্ছেদ বা বানানটা লিখলে হবে, এটা বানানো আসে এবং সন্ধি বিচ্ছেদও আসে। হ্যাঁ সন্ধি কিন্তু মজা, ঠিক আছে, সন্ধি মজার বিষয়। হ্যাঁ কার আইটি, সরি আইডিটা কার, এটা আইডি না কমান্ড এটা। আচ্ছা প্রকৃতিতত্ত্ব, এটা হ্যাঁ প্রকৃতিতত্ত্ব ক্লাস আছে রুটিনে, আমি কিন্তু গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এগুলোর ক্লাসে রেখেছি আপনাদের জন্য, রুটিনটা দেখবেন। আমি দিয়ে দিয়েছি, সম্ভবত আরও দিব। হ্যাঁ আমি একটা বানান বলেছি, দ্রুত লেখেন তো শিরশ্ছেদ বানানটা। আজকের পরে তাহলে পরে থেকে আর শিরশ্ছেদ বানান ভুল হবে না, কারণ এই বানানটা অনেক পরীক্ষায় আসছে এবং এটা অনেকের ধারণারও বাইরে। আচ্ছা কমেন্ট দেখতেছে না, দেখি পেছনে গিয়ে। ও লিখতেছে মাশাআল্লাহ, শিরশ্ছেদ সন্ধি করতেছে, শিরশ্ছেদ বানান বলছি, শিরশ্ছেদ বানান লিখতে বলছি সবাইকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ। রিমা আপু গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিমা আপু বানান হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই যে শিরশ্ছেদ, এখানে লিখতে হবে শির, শির লিখছি না, এখানে কিন্তু 2টা বর্ণ আছে, এই যে একটা আছে আবার তালবস্য আছে, এই শির শেষ ছেদ, এই যে ছেদ, শিরচ্ছেদ। এখানে কিন্তু এই বানানটা অনেকেই ভুল লেখে, ছয় লেখে, ছয় লেখে, তখন শিরচ্ছেদ হয়ে যাবে, তো হয়ে যাবে, এই জন্য এটা লেখা যাবে না, এটাই লিখতে হবে। আর এখানে যেহেতু 2টা বর্ণ আছে তাহলে আমরা শির কিন্তু লিখতে হবে, শির, আর তালেবস্য মানে কি বিসর্গ লুপ্ত হয়ে যাবে, পরে যা থাকবে তাই লিখবো, শির যুগ ছেদ, শিরচ্ছেদ, রাইট, শির যুগ ছেদ, মজা পড়তে, হ্যাঁ। আচ্ছা তো এইরকম যদি আমরা লিখি, কোন বানানটা শুদ্ধ বলতো, মন মন কষ্ট, কোন বানানটা শুদ্ধ, মন যুগ, দুর্যোগ, দুর্যোগ, কোনটা শুদ্ধ এখানে, সবাই ট্রাইব থেকে দিয়ে দিছে। আচ্ছা সমস্যা নাই, চলবে। আচ্ছা গুড, থ্যাংক ইউ প্রিয়দর্শী আপু, দ্রুত উত্তর করে, মাশাআল্লাহ। আচ্ছা মন কষ্ট, হ্যাঁ
হ্যাঁ, একজনের কমেন্ট আরেকজনে কপি করে দিয়ে দিলে হবে না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, মনোকষ্ট এখানে শুদ্ধ। তো মনোযোগ কিভাবে হবে? মনোযোগ কিভাবে হবে? দেখো, এই যে মনোযোগ দেও সবাই, সবাই মনোযোগ দেও। আচ্ছা, তারপর এই দুর্নীতি করা যাবে না, দুর্নীতি। তারপর আছে কি? দুর্যোগে বেহাল হাল, দুর্যোগ, দুর্যোগে দুর্নাম করা যাবে না, দুর্নাম। দেখো এগুলো কিন্তু র্যাপ আছে, তারপর এই যে র্যাপ আছে, এখানে র্যাপ আছে, এই যে উকার আছে, আছে না? তারপর তিরোধান বা কি আরো কি লেখা যায়? আচ্ছা হ্যাঁ, দুযুগ যুগ, মনোযোগ, রাইট রাইট, মাশাল্লাহ, মনোযোগ, দুযুগ যুগ, মনোযোগ। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি ধারণা হয়ে গেছে। তার মানে এইরকম শব্দ যেখানে দেখবো সেখানে কি সন্ধি? বিসর্গ সন্ধি। এখন আরেকটা কয়েকটা বানান দিচ্ছি, দেখো তো। এই যে আবিষ্কার, আবিষ্কার, তেমনি পুরস্কার। বানান ঠিক আছে নাকি দেখবা, কোন বানানটা ঠিক এখানে লিখতেছি আমি। পুরস্কার, তিরস্কার, কোনটি ভুল এখানে? তিরস্কার, বহিষ্কার, বহিষ্কার, বহিষ্কার। আবিষ্কার, পুরস্কার, তিরস্কার, বহিষ্কার, আরো যত ধরনের থাকে। তাই এখানে দিচ্ছি আবিষ্কার লিখছি মূর্ধন্য ষ দিয়ে, তারপর পুরস্কার লিখেছি দন্ত স দিয়ে, তিরস্কার দন্ত স দিয়ে লিখেছি, বহিষ্কার মূর্ধন্য ষ লিখে নিয়েছি। কোনটি ভুল এখানে? ভুল কোনটি? পুরস্কার। আচ্ছা, শুয়ে প্রাণা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার যে কোনো সমস্যায় বলবা। আচ্ছা দেখি, তিরযুক্তি কার, হ্যাঁ সন্ধি বিচ্ছেদ সবগুলা হয়েছে। সন্ধি বিচ্ছেদ হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তার মানে সবগুলা এখানে শুদ্ধ, এখানে কোনো ভুল নেই। আচ্ছা, মাশাল্লাহ, হয়ে যাচ্ছে অনেকের। তাহলে এখানে আর কোনো সমস্যা নেই, এখানে কারণ সমস্যা নেই। আমরা এখন কয়েকটি কনফিউশন ধরনের তথ্যে চলে যাচ্ছি, তথ্যে চলে যাচ্ছি। আচ্ছা, মাশাল্লাহ, হয়ে গেছে, হয়ে গেছে। বিশেষ সন্ধি মোটামুটি ধারণা আছে। প্রাতরাশ কি রকম হবে? প্রাতরাশ, প্রাতরাশ লিখি আমরা। প্রাতরাশ। আমরা আরেকটা লিখি, যেমন কি বলছিলাম, কি না, দ্বৈপায়ন, যেটা নিয়ে সমস্যা, দ্বৈপায়ন। আমরা লিখি কুশাসন। এইগুলা করতে আপনাদের কষ্ট হয়ে যাবে, কুশাসন। আচ্ছা, আমরা লিখি আদ্যাক্ষর। আদ্যাক্ষর লিখতে পারবেন বা আদ্যক্ষর লিখতে পারবেন, সমস্যা নেই। দীপযুগ আয়ন, গুড, মাশাআল্লাহ, পারতেছে। হ্যাঁ, পাতযুগ আশ, বিসর্গ সন্ধি দিতে হবে। এটা বিসর্গ সন্ধি কিন্তু। কথা মৃত, এটা পরীক্ষায় আসিল, কথা মৃত। আচ্ছা, দীপযুগ আয়ন। হ্যাঁ, এই তো আমাদের গ্রুপে কিন্তু এই দ্বৈপায়নটা প্রায় 90% সদস্য জানে দ্বৈপায়নটা কিভাবে হবে। আচ্ছা, এটা বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় কিন্তু বানানো খুব গুরুত্বপূর্ণ। বন্দ্যোপাধ্যায়। কথা যোগ অমৃত, গুড, প্রিয়তা দর্শী আপু, হ্যাঁ ঠিক আছে। কথা যোগ অমৃত। আদি যুগ অক্ষর, না এখানে একটু ভুল হয়ে গেছে আপু। আচ্ছা, রূপালী, রূপালী, নিরাময়, এটা একটু কনফিউশন আছে আছে। নিরাময়, আদ্যযুগ অক্ষর, রাইট, গুড, হ্যাঁ হ্যাঁ, আদ্যযুগ অক্ষর হবে। এই যে কমেন্ট করেন তাহলে কিন্তু অনেকটা আহ, উপকারে আসবে, ভুলটা কম হবে। আদ্য প্রান্ত দিচ্ছি আমরা, আদ্য প্রান্ত। আচ্ছা, মাত্রাধিক্য,
আচ্ছা নি যুগ আময়, গুড, থ্যাংক ইউ। রূপ যুগ আলী, রূপালী লিখছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইগুলো একটু শেয়ার করি। দেখেন এগুলার মধ্যে কি প্রাতরাশ, এটা শুরুতেই লিখে দিয়েছেন আপনারা। প্রাত, প্রাত যুগ আশ, প্রাতরাশ মানে সকালের খাবার, সকাল অবস্থার। প্রাত যুগ রাশ লেখা যাবে না, প্রাত যুগ আশ লিখতে হবে। আচ্ছা হ্যাঁ হচ্ছে অনেকেরই। নিযুগ আময়, এখানে কিন্তু একটু সমস্যা আছে। দ্বৈপায়ন, দ্বৈপায়ন আয়ন আর অয়ন প্রত্যয়, তা আয়ন দিলে কিন্তু এই যে ওই এখানে বৃদ্ধি পাচ্ছে, এখানে বৃদ্ধি পাচ্ছে। ইতিহাস আছে, বড় ইতিহাস, বড় ইতিহাসে বলা যাবে না, কারণ আমরা ইক প্রত্যয় বৃদ্ধি পেলে আমরা কি জানি, প্রত্যয় বৃদ্ধি পেলে আদ্যস্বর বৃদ্ধি পায়, এখানে আমরা জানি। তো অয়ন কোনো প্রত্যয় নেই, এখানে প্রত্যয় আছে অয়ন, তবে এটা নাই। অয়ন বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে দ্বীপযুগ আয়ন, মূলত এটা সন্ধিও বলা যায় না, প্রকৃতি প্রত্যয়। কারণ কি, এই দ্বৈপায়ন ব্যক্তিটা, দ্বৈপায়ন বেদব্যাস মহাদেব, ব্যাসবেদ মহাকাব্যের রচয়িতা, মহাভারতের মহাকাব্য ভারত কিনা আমি বলে গেছি, মহাভারত, হ্যাঁ মহাভারতের রচয়িতা, যে দ্বীপে জন্মগ্রহণ করেছিল বলে তাকে বলা হয় দ্বৈপায়ন। আচ্ছা দ্বীপযুগ আয়ন। কুশাসন, এটা পারবে না মনে হয় কেউ, পারার কথা, একটু একটু ভিন্ন। এটা হবে এই যে কুশ লিখতে হবে, ভালো জায়গায় থেকে যে খারাপ শাসন করে। কুশ যুগ আসন, কুশাসন, মানে কুশা যুগ আসন লিখে বলতে পারে অনেকেই, কুশাসন। আদ্যাক্ষর শুরুতে বলেছিলাম, আদ্য যুগ অক্ষর, এটা হবে আদ্যাক্ষর। কথামিত লিখেছেন আপনারা, কথা যুগ অমৃত, কথামিত, হ্যাঁ মহাভারত, রাইট। কুশ যুগ আসন, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা বন্দ্যোপাধ্যায়, এটা কেউ লিখেছেন দেখি, বলে দেন। হ্যাঁ কনফিউশন, আচ্ছা কোনটা কোনটা কনফিউশন, লিমা আপু আবার বলো তো তোমার কোনটাই কনফিউশন। কুশযুগ আসন, বন্দ্যোপাধ্যায়, এটা একটু কঠিন আছে, বন্ধ লেখা যাবে না, লিখতে হবে বন্ধ, বন্ধ, এই জফলা দিয়ে লিখতে হবে, বন্ধ যুগ উপাধ্যায়, উপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। রূপালী, এটা কিন্তু অভিধান সিদ্ধ শব্দ লিখতে হবে আমরা, বানান কিন্তু রস্যকার দিয়ে, কিন্তু আমরা যখন ভাঙবো তখন রূপা লিখবো, রূপা যুগ আলী, রূপ লিখবো না কিন্তু, রূপা যুগ আলী। এখন এটা কিন্তু দুইভাবে লেখা যায়, তবে একভাবে লেখা এটা হচ্ছে সবচেয়ে শুদ্ধ, হচ্ছে নি যুগ আময়, আময়। তবে অপশনে যদি এই যে নির থাকে, নির যুগ আময় থাকে, তাহলে এটাও শুদ্ধ হবে। যেমন এটা প্রাইমারি পরীক্ষায় এসেছিল এরকম, নির যুগ আময় থাকলেও এটাও শুদ্ধ হবে, কারণ আময় তো আছে, আময় আবার অন্তঃস্বর আছে, এই জন্য এটা শুদ্ধ হবে। রূপা যুগ আলী, হ্যাঁ। আদ্য প্রান্ত, ওই যে ওইটা উপরটা মতো, আদ্য প্রান্ত, আদ্য যুগ উপান্ত, আদ্য প্রান্ত। মাত্রা দিক, মাত্রা, মাত্রা যুগ আধিক্য, আধিক্য, মাত্রাধিক্য। 2 4 5, 2 4 5, এই 10টি কনফিউশন ধর্মী আমরা সন্ধি লিখেছি এখানে। নিযুগ আমায়, বিসর্গ দিতে হবে শম্পা আপু, বন্ধযুগ উপাধ্যায়, হ্যাঁ রাইট, গুড, থ্যাংক ইউ। আচ্ছা এখন কমে গেছে, দেখেন উপস্থিতি কমে গেছে, এই ক্লাস তো লং টাইম হয়ে গেছে, এই জন্য আমি ক্লাসে 1 ঘন্টার উপরে নিই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। তোমরা যারা ছিলে, এই নিয়মটা আবার বলে, কোন নিয়মটা, এই নিয়মটা আরিফা আপু আর একটু কষ্ট করে বলো তো দ্রুত, কোন নিয়মটা আবার কমেন্টটা করো তো, আমি আরেকটু অপেক্ষা করছি তোমাদের জন্য। আজান দিয়েছি, আসলে নামাজ পড়তে হবে, অনেকেই নামাজ পড়ে আজ থাকায়, আমি আজ রেখে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি কারো কোনো সমস্যা আছে নাকি, দ্রুত বলো কারো কোনো সমস্যা থাকলে। আচ্ছা লতা আপু, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তুমি কমেন্ট করে রেখো যাদের সমস্যা, আমি কমেন্টে রিপ্লাই দিব না, আর আমি ইনবক্সে তো আছেই, সমস্যা নাই। ইনবক্স আল্লাহর রহমতে মোটামুটি সাপোর্ট দেই, অনেকে আবার ইনবক্সে কিন্তু পছন্দ করে না, আমি আল্লাহর রহমতে তোমাদের সাথে আছি, থাকবো। আর তোমাদের যদি পরিচিত কেউ থাকে আমাদের গ্রুপে নিয়ে আসতে পারো আর কি, জোর নেই কোনো। আচ্ছা যদি ভালো লাগে, আমি দেখতে চাই কে কি লিখেছে, কমেন্ট করেছে, এখানে এই পর্যন্ত 40 জনের মতো দেখতেছে, একটু ইন্সপাইরেশন করো আমাদেরকে, আমরা উৎসাহিত হলে আরো মন চাই তোমাদের জন্য আরো বেশি বেশি করি। আচ্ছা নিরবধি আর শরৎচন্দ্র, আচ্ছা ঠিক আছে আপু, আমার কমেন্টে করো শরৎচন্দ্র, শরৎচন্দ্রের নাম এই জন্য শরৎচন্দ্র এইভাবে হবে, আর শরৎচন্দ্র বানানটা হবে
শরৎ চয় চয় দুইটা চয় চয় হবে। আর নিরবধি বিসর্গ সন্ধ্যা, এই জন্য বিসর্গটা লুপ্ত হয়ে অন্তঃস্বর লুপ্ত হয়ে নি হয়ে যাবে। আমি এটা লিখে দেই, আমি লিখে দিয়ে চলে যাব। শরৎচন্দ্র, এই শরৎচন্দ্র এটা শুদ্ধ বানান, শুদ্ধ বানান। আর এর এই শরৎচন্দ্র এটা শুদ্ধ বানান, তবে কবির ক্ষেত্রে অনেক সময় কিন্তু থাকবে কোন বানানটি শুদ্ধ, তখন এটা দিতে হবে শরৎচন্দ্র। আর কবির ক্ষেত্রে আর সন্ধি বিচ্ছেদ এটা হলে কি শরৎ হবে, শরৎ যোগ চন্দ্র, শরৎচন্দ্র। নিরাময়, নিরাময় বলেছে এখানে যদি নিরাময়ের অন্তঃস্থ থাকে তাহলে দেখবা আময় আছে কিনা, আর আময় আছে কিন্তু বিসর্গ আছে, তাহলে এটা হবে নিযুগ আময়, নিযুগ আময়। এই যে আময় যদি বিসর্গ থাকে তাহলে এটা হবে। তবে আবার যদি এটা এরকম থাকে নির্যুগ আময়, আময়, তাহলে এটাও হবে। তবে তবে যদি এরকম আছে তাহলে এটা হবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সন্ধিটা আমি একটু সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে। ব্যাকরণ তো সহজ না, কঠিন না। তো আজকের মধ্যে সবাই ভালো থেকো। আশা করছি পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবা, এবং আমাদের গ্রুপের পরীক্ষাগুলো দিবা, আমাদের গ্রুপের যে কার্যক্রম রয়েছে এগুলোতে অংশগ্রহণ করবা। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ বা মহামূল্যবান এই সময়টা নষ্ট করছি না, মোটামুটি প্রস্তুতির ভিতরেই রাখতে চেষ্টা করছি। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।